শুরু করি একেবারে ছোটবেলা থেকে, যেখান থেকে আপনার মনে আছে। আমার বাবা-মা থাকতেন ঢাকায়, আমি থাকতাম বাড়িতে, গ্রামে। আমি গ্রামে পড়াশোনা করতাম। আচ্ছা, বাবা-মা ঢাকায় থাকতেন আপনাকে গ্রামে রেখে। জি। আসলে বাবা-মা একসাথে আসেননি, সবাই এক, এক করে আসছিল। আমাদের জায়গা জমি নিয়ে কেস, মামলা এসব চলতে থাকতো। তো এই কারণে আপনাকে কোথায় রেখে এসেছিল? আমাদের বাড়িতেই। বাড়িতে বলতে আপনাকে কারো দায়িত্বে রেখে আসছিল? না, আমাদের ঘরেই আমি থাকতাম। শুধু আপনি থাকতেন? জি। এটা কত বছর বয়সের গল্প? ধরেন আমি তখন 2-3 বছরের মতো ছিলাম। একা, একা। তা আপু আপনি একা ঘুমাতেন না? না, আমার আপা পাশেই বিয়ে হয়ে গিয়েছিল। আমরা বড় আপার বাড়িতে খাওয়া-দাওয়া করতাম কিংবা রাতে থাকতাম। কিন্তু আমাদের নিজের বাড়ির দেখভাল বা দায়িত্ব আমার উপরেই ছিল। তখন আপনি ক্লাস 2 তে পড়তেন? জি। স্কুলে যেতেন না ওই সময়টাতে? জি, স্কুলে যেতাম। বাবা-মা তখন ঢাকায় ছিলেন? জি, মামলার কারণে তারা ঢাকায় ছিলেন। ধরা পড়ে যাকে পারে এই ভয়ে। আচ্ছা, কয় ভাই বোন আপনারা? আমরা ৫ ভাই-বোন। আমি ৩ নাম্বার। ওকে বলে যান, তারপর? তারপরে হচ্ছে এদের মধ্যে আমার পড়াশোনা এভাবে চলতে থাকে। মাঝে, মাঝে আমি আম্মা-আম্মার কাছে ঢাকায় আসা যাওয়া করতাম। তারপর আমি যখন ক্লাস 4 এ উঠি তখন আমিও ঢাকায় চলে আসি। ঢাকায় এসে আমি 7 পর্যন্ত পড়াশোনা করি। তারপর আবার বাড়িতে চলে যাই। তখন আমার আব্বা-আম্মাও গ্রামে ফিরে যান। তারপর অনেক কষ্টে পড়াশোনা চালিয়ে যাই। সেখানে থেকে পরীক্ষা দিই। তারপর ৯ এ আমি 8 পাস করি। বাড়িতে যাওয়ার পরে আব্বা বলল আমাকে মাদ্রাসায় দিবে। আমি ১২ সালে কওমি মাদ্রাসা থেকে কারিয়ার নাম পাশ করি। শুরু করা যাক। ছোটবেলার কথা থেকে। আপনি বলেছিলেন কারিয়ানা পাশ করার সময় কি ঘটছিল? হ্যাঁ, কারিয়ানা পাশ করার সময় আমার আব্বা সিদ্ধান্ত নিলেন যে আমার চাচার জায়গা জমি বিক্রি করে দিবে। আমার চাচার ফুপি ২ জন মিলে তাদের জায়গাগুলো বিক্রি করতে যাচ্ছিল। আমার আব্বাকে জানানোর পর যেহেতু তখন টাকা ছিল না, তাই তিনি একজনের কাছ থেকে সুদের মাধ্যমে টাকা নিয়ে সে জমিগুলো কিনে নিলেন। কিনার পরও আমাদের কাছে দলিল নেয়া হয়নি। টাকা-পয়সা দিয়ে দিলেও দলিল নেয়া হয়নি। কিছুদিন পর আবার জানতে পারলেন যে আমার চাচা ও ফুপি আসলেই ওই জমি বিক্রি করে দলিল দিয়েছেন অন্য কারো কাছে। আর্থিক সমস্যা খুব বেড়ে গেল। প্রতি মাসের সুদের টাকা দিতে হতো হাজারের ১০০ টাকা। এতটুকুই না, খাদ্য সমস্যাও তৈরি হয়েছিল। এই আর্থিক চাপের কারণে বাইরে সবসময় ঝগড়ার অশান্তি চলত। সারাক্ষণই আব্বা-মায়ের মধ্যে ঝগড়াঝাঁটি চলত। আমি ছোটবেলা থেকেই এই পরিস্থিতির মধ্যেই বড় হয়েছি। আর্থিক চাপ আর অশান্তি আমাদের প্রতিনিধির জীবনের অংশ হয়ে উঠেছিল। সেই সময় আমার পড়াশোনা আর দায়িত্ব পালন করার চেষ্টা চলছিল। কিন্তু ঘরের অবস্থা আর অর্থনৈতিক সমস্যাগুলো সবকিছু মিশে যেত। এরপর আপনার কৈশোরের সময় কি ঘটেছিল? হ্যাঁ, তখন আমি প্রায় ১৪-১৫ বছরের। আমার আব্বা বিভিন্ন জায়গা থেকে দেখতে আসতো। বিয়ের কথাও বলত। কিন্তু আর্থিক সমস্যার কারণে বিয়ে সম্ভব হতো না। অর্থাৎ আর্থিক পরিস্থিতি আপনার বিয়ের সম্ভাবনাকে বাধাগ্রস্ত করছিল। হ্যাঁ, পুরোটা এমনভাবে তৈরি হয়েছিল যে লোকেরা দেখতে আসতো কিন্তু বিয়ে সম্ভব ছিল না। আমার মা তখন আমার কাছে থাকতেন না, তাই আমি কোনো কাজকর্ম জানতাম না বা করতে পারতাম না। তাছাড়া আমার বাবা অনেক ঋণে ডুবেছিল। সব এগুলো জানার পরও আমি যেখান থেকে দেখতাম আমার ওই চাচিরা আসতো, তাদের বাড়ি পর্যন্ত গিয়ে বলে আসতো যে নেই, কোনো কাজ জানে না, পড়াশোনা তেমন করেনি, অসুস্থ। এই ধরনের কথা শোনার পর আমার মায়ের আচরণ আমার প্রতি খারাপ হয়ে যেত। যদিও আমার কোনো দোষ ছিল না, আসলে দোষ ছিল আমাদের আর্থিক সমস্যার। একসময় আমি জানতে পারি মা বলছেন, হইছি পারে নাকি, মা অনেক কান্নাকাটি করছিল কারণ আমি হইছি পারে নাকি বোঝা পেয়েছে যে আমি কালো হব। তা আমার ভাই বোন কেউ কালো না, তা আমি কালো হইছি। এটা দেখার পর নাকি আমার মা কান্না করছিল, কাঁদছিল, এটা আমার একদিন বলছে। বলার পরে যখন এই বিয়েগুলো ভেঙে যাচ্ছিল তখন আমার মা ওইভাবেই আমার বোঝাইতে যাচ্ছিল যে তুই কালো হয়েছিস সে কারণে। হ্যাঁ, আমি কালো হয়েছি সে কারণে। তো এটা যখন আমি বুঝতে পারি তখন আমি আসলে বাড়ি থেকে চলে আসতে চাই। কিন্তু বাড়ি থেকে চলে আসবো, আমি ওই সময় এটা বুঝতাম না যে আমি যে মাদ্রাসা নিয়ে পড়াশোনা করছি এখানে তো কোনো সার্টিফিকেট নাই বা এই পড়াশোনার কোনো মূল্য নাই, বা এটা দিয়া যে আসলে আমি আর কোনো কাজকর্ম করতে পারবো না বা চাকরি ফাকরি করতে পারবো না, এটা সব কোনো সার্টিফিকেট হয় না, এটা আমি তখন বুঝতাম না। তো ২০১২ সালের শেষে সর্বপ্রথম আমার ঢাকায় আসে। আমার মা যেখানে ছিল ঢাকাতে, সেখানে একটা মেয়ের সাথে আমার পরিচয় ছিল। তো ওই মেয়ের মাধ্যমে আমি ঢাকায় আসি, ওর সাথে পড়ে কথা বলছিলাম। তো তার উপর ওর কাছে ঢাকায় আসি।
তো আসার পরে সর্বপ্রথম আমি ঢাকায় এসে পড়ি ওর সঙ্গে ঢাকায়। আপনি আসলেন কত বছরের বয়সে? কোন ক্লাসে পড়েন তখন? যখন আমি কারিয়ানা বাস করছি আমার বয়স 15। 16 বছর হবে। কি আপনি ফ্যামিলির সঙ্গে আসলেন না একাই? না, আমি একাই। কেন আসলেন ঢাকাতে? আপনি বলে এসেছেন না যে আমি ঢাকায় যাচ্ছে, হ্যাঁ, বলে আসছি আমার মাকে। আমাকে অনুমতি দিয়েছে? অনুমতি বলতে মা তো যতই গরিব হোক তারা তো আসলে চায় না, কিন্তু এই সময়ে দিতে হবে বা আমি যাবো এটা মানতে হবে। তখন বয়স কত আপনার আনুমানিক? 16 বছর। 16 বছর বয়সে আপনি ঢাকায় আসতেছেন। আপনার বাবা কোথায়? যে আমি বাবার বাড়িতে। আপনার বড় যারা ছিল তারা বোন না ভাই, সবার বড় ভাই সে ঢাকাতে, তো তার সাথে আবার কথা হয়েছিল। তার কাছে আসতেছেন আপনি? না, যার সাথে কথা হয়েছিল যে যে মেয়েটার কথা বললাম, ওই মেয়েটা হচ্ছে ম্যাগনা লাইফ ইন্স্যুরেন্সের চাকরি করতো। তো ওই চাকরিটা ছিল এমন যে যদি একজন গ্রাহক করাই দিতে পারে, মানে বিমা করাই দিতে পারে একটা, তো সেই ক্ষেত্রে ও 1000 টাকা কমিশন পাইতে হোক। তো ও বলতো আমাকে, তো এটা আমি জানতে পারার পর বলছে যে তুইও করতে পারিস। তখন আমি আমার মাকে বলি যে তাহলে আমি ঢাকা চলে যাই, ঢাকায় গিয়ে আমি কাজটা করি ওর সাথেই। ওর মেয়েটার নাম শিউলি ছিল। ওর বাবা ছিল না তাই? তো পরে আমার ভাইকে বলি, তো ভাই বলার পরে বলে ওসব জানি না। মানে আমার ভাই আসলে ওই আমাদের আর্থিক সমস্যার কারণে আমাদের কাউটিয়ার দেখতো না, কারোর সাথে কথা বলতো না, কে কি করছে এটা নিয়ে ওর কোনো ইন্টারেস্টে ছিল না। বিষয়গুলো অ্যাড্রেস করতে হবে। হ্যাঁ, তারপরে বলে যাবো ওগুলো আমি জানি না, তোর ইচ্ছা, ঢাকায় যাবি না কোথায় যাবি তুই যা। তো পরে আমি চলে এসেছি ঢাকায় ওর কাছে। তারপরে আমি যখন ওর কাছে আসি ও আমাকে বলে যে এরকম, তো প্রথম অবস্থায় হচ্ছে গিয়ে আমাদের এখানে একজন স্যার আছে, উনি হচ্ছে গিয়ে আমাদেরকে ওই ট্রেনিং করাবে, তো কিভাবে ফিল্ডে কাজ করতে হবে, বা কি তুমি যে একটা বিমা করে দিবা একজন সদস্যকে, তো কত লাখ টাকার হতে হবে কমপক্ষে, সর্বোচ্চ কত হবে বা সর্বনিম্ন কত হবে, সেই ক্ষেত্রে তুমি কত টাকা কমিশন পাবা, এভাবে আমাকে বলে। তো বলার পরে আমি বলে যাচ্ছি ঠিক আছে, এটা একটা এই বিষয় নিয়ে বুঝতে না বুঝতেই তখন আমার মনে হয় যে মানে আমি 2-4 দিন যখন ট্রেনিংয়ে যাই, যাওয়ার পরে আমার এটা মনে হয় যে আসলে এটা নিয়ে আমি ভোবরাই করতেছি, এটা নিয়ে কোনো কাজ হবে না, বরং আর এটা আমার মনে হয় যে এই কোম্পানিটা ভুয়া। এটা আমি একটু শুনতে পারি যে এটা ভুয়া, বিমা করার পরে আসলে এটা পালাই যাবে। তো সেই ভয়ে আমি আর তখন ওখানে কাজ করি না, বলে যে না ঠিক আছে আমি এটা করবো না, আমি যদি কোনো এমনিটা যদি কোনো চাকরি টাকরি পাই গার্মেন্টস ফ্যাক্টরি যাই করবো, কোনো সমস্যা নেই। তখন আমি আরেকটা কোম্পানি ছিল, মানে একটা ফ্যাক্টরি ছিল আপনার, ওইটা হচ্ছে প্রিন্টিং, যেখানে প্রিন্ট করা হয় সব কিছু, কাপড় প্রিন্ট করা হয়। তো ওই প্রিন্টিংয়ে হচ্ছে গিয়ে আমি যাই, ওখানে যাওয়ার পরে ওরা নাই আমাকে নেওয়ার পর আমি ওখানে 17 দিন কাজ করার পরে আমি হচ্ছে গিয়ে ওইটা 17 দিনই কাজ করি, যার সাথে কি আসলে কাজ করি 17 দিন কাজ করি। পড়ার পরে উনি দেখে, উনি বলে যে তুমি এত তাড়াতাড়ি কাজটা করতে পারলা, তোমাকে চলো সাহেব নিয়ে যাই। পরে ওই স্যারের কাছে নিয়ে যাই যে ও তো মেশিনের চালাইতে পারে। তারপরে আমি ওখানে যাওয়ার পরে তখন স্যার একটু কথা বলা দেয়, তখন উনি হচ্ছে গিয়ে থাকে, দেখার পরেও আমাকে কাজটা দেয়, বলে যে ঠিক আছে ও তো তাড়াতাড়ি কাজ শিখছে, তবে অনেক ভালো কাজ করতে পারবে, কাজটা দিলো দাও। ওখানে কাজ করি। তো কাজ করতে করতে হঠাৎ করে এক সময় এই অফিসটা চলে যাবে আজকে উত্তরা চলে যাবে। তখন বলে যে এটা তো উত্তরা চলে যাবে না, তুমি যাবা উত্তরা, তো ওখানে তো আমি আর কাউকে চিনি না, কেউ পরিচিত নেই। তখন আমি বলি যে না আমি উত্তরা দেবো না, তখন উত্তরাতে আমি যাই না। তো ইতিমধ্যে যেটা হয় যে এই ওবিটি তখন চলে যাওয়ার পর আমি অনেক দিন চাকরি ছিল না, এটা কিন্তু 13 সালে, তো চাকরি ছিল না, তো 2-3 মাস হয়ে যায় চাকরি নিয়ে বসে থাকি। টাকা পয়সা পেতেন কোথায়? খাইতেন কি? এতদিন থেকে জমাই থাকেন এটা নিয়ে ঠিক আছে থাকতেন কোথায়? আপনি ওই মেয়েটার পাশেই, শিউলির পাশেই? শিউলি দাঁতে সোজকে বলি কেউ ছিল না, দাবা ছিল না, মা ছিল, মা শিউলি আর বোন, আমি 3 জন মিলে থাকতাম। যে ওটা থাকতেন? আমার পরিবার জানতো? জি জানতো। ঠিকানা সব কথা হইতো। ওকে, তারপরে আর কি 2-3 মাস তখন চাকরি থাকে না, তখন আমি এই বিভিন্নভাবে কাজকর্ম খুঁজি, বা এক সময় দেখা যায় যে আমি আর টাকা দিতে পেতেছি না শিউলিকে, তো তখন অনেক কষ্ট হইতো বা কী করবো। তো ওই কারণে আমি একদিন রাস্তায় বসে থাকি। তো বসে থাকি, পরে মানে চাকরি করতে করতে আসলে একটু নার্ভাস হয়ে যাই, তাই আমি বসে থাকি। তো কী করবো এখন আমি, তো ওই মুহূর্তে একজন লোক আসছে, এই যে আমাকে 2-3 বার জিজ্ঞেস করে তুমি এখানে কী করে অনেকক্ষণ ধরে বসে আছো, তো কি কোনো কাজকর্ম করো নাকি? তো তখন ওনাকে
বলি যে না আমার কিছু হয় নাই, তখন উনি বলে যে আচ্ছা বলতে পারো, তুমি বলতে পারো, সমস্যা নেই। তো তখন আমি বলি যে হ্যাঁ আমি কাজ করে ওটা এখনো কাজ নাই, বা আমি এরকম বসে আছি, এর চাকরি খুঁজতে গেছিলাম এক জায়গায়, তাই আমি কষ্ট হয়েছে তাই বসেছি। তখন উনি বলে যে আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে গিয়ে একটা গার্মেন্টসের পিএম, আমি হচ্ছে গিয়ে গার্মেন্টসের নাম বলে যে আমি তো এই গার্মেন্টসের পিএম, তো তুমি চাইলে এই গার্মেন্টসে ঢুকতে পারো। তখন আমি বলি যে আমি তো কোনো কাজ জানি না গার্মেন্টসের, তাদের গার্মেন্টস সময় কখনো দেখিও নেই। তখন উনি বলে যে আচ্ছা ঠিক আছে, তোমার জানা লাগবে না, আমাদের এখানে তো খুশি এখন বর্তমানে একজন মেয়ে লাগবে যে নিডল ম্যান পোস্টে নিডল সাপ্লাই করবে। তো তোমাকে শুধু মেশিনের নামগুলো মুখস্থ করতে হবে, জানতে হবে। যখন যেই মেশিনের জন্য নিডল নিতে আসবে তখন ওই মানে ওই মেশিনই নিডলগুলো তোমাকে সাপ্লাই করতে হবে, বাট ওগুলো এন্ট্রি করে রাখতে হবে, এটা বলে। তো বলার পর যে বাবা তো যে তো ঠিক আছে, তোমার দমতে কাগজপত্র নিয়ে তুমি আমার সাথে যোগাযোগ করো। তখনও আমি বলছি যে আমি আপনার সাথে যোগাযোগ করবো কীভাবে? বলা যে তো আমার ফোন নাম্বারটা তোমার দিয়ে যাবো, তুমি কালকে অনেক কাগজপত্র তৈরি করে আমার ফোন দিবা। পরে বলছে আচ্ছা ঠিক আছে, এবার আমি কাগজপত্র তৈরি করি, উনি যা যা বলে, তারপর ওনাকে ফোন দিই, উনি নাম্বার দিয়ে যায়। তারপর উনি বলে যে আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে গিয়ে এখানে আসি, জায়গার নাম বলে যাই মহাকালীতে, তুমি আসো। তো আমি মহাকালীতে যাই কাগজপত্র নিয়ে। তো যাওয়ার পর যেতে হয় যে উনি আমাকে বলে যে ঠিক আছে, আমি গাড়ি নিয়ে আসি, বাইক নিয়ে আসে। তো উনি বলে তুমি বাইকে উঠতে পারো। তখন আমি বলে যাচ্ছি আমি তো বাইকে উঠবো, কিন্তু আমি 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 হেঁটে যাই, তো বেশি দূরে না। তখন এটা যে না গাড়িতে গেলে এখন একটু সে লাগবে, আর তুমি হাইটা নিলে মিনিমাম 20-25 মিনিটের সময় লাগবে, আমার তো এত সময় তোমার দেওয়ার মতো নেই। তো তারপরে আমি ওনার গাড়িতে উঠি। তো ওঠার পরে উনি হচ্ছে আমাকে নিয়ে যায়। তো তখন আমি চিনতাম না জায়গা, এখন চিনি। আপনি এরকম একটা অপরিচিত লোকের কথা শুনে আপনি যাচ্ছেন, আপনার ভয় করলো না? জি, আমি গার্মেন্টসটা চিনি তাই এবার মনে করেছেন। আরে কি গার্মেন্টসে যেতে মানে হাইটা নিলে যে রাস্তায় গিয়ে যেতে হবে সেইটা আমি চিনি, তাই ও কোনো ভয় করে না, কিন্তু গাড়িতে উঠি ভয় করতেছিলাম। তারপরে কিন্তু ওনাদের একটু বলতে আমার এত সময় দিতে পারে না, তবে আমি গাড়ি দিয়ে উঠিয়ে আমার নিয়ে দিবেন বা। তখন ভাইতে উঠার পরে কোন দিক দিয়ে কোন রাস্তা দিয়ে নিয়ে এলে আমি জানি না। আরও এখানে যেয়ে নামার পরে উনি বলে যে এটা হচ্ছে আমাদের গার্মেন্টসের হেড অফিস, এখানে স্যার বসে আসতো, ওনার সাথে তো কথা বলবো। আর আমার যে নিস্তার আছে কি শেখাই নাই যে তুমি কিন্তু তোমার দেখলে কিন্তু বলতে যে তোমার বয়স অনেক, তো বললো ভালো না যে তোমার বয়স কম, তুমি বলবা যে তোমার বয়স হচ্ছে কি 21 বছর। তখন হ্যাঁ তখন তো বলে কি 21 বছর ডরবে না, একটু বলবো না আচ্ছা ঠিক আছে 21 বছর বলে দিবে না, বলে যে 18 বছর। এটা আমি বলে যে আচ্ছা ঠিক আছে। তোমার ওখানে বলে যে আস্তানের সামাজিক কিন্তু এরকম ভাব করো না যে তুমি ঢাকা শহরের নতুন আসছো বা কিছু জানান না বাই হঙ্গম এরকম। তো বলে তারপরেও দু পিজি বলে কারোয়া করে উনি হচ্ছে কি ফেলে সিঁড়িতে দেয়। তখন সিঁড়িতে চলে যাই, ক্ষমা আমি খেয়াল করি যে আমি তো ভয় পেতেছি না মুহূর্তে, কিন্তু আশেপাশে খেয়াল করে দেখি যে সবাই আমার দিকে তাকায় আছে। তো আমি ভাবি যে সবাই তাকায় আছে কেন, তখন আমিও ভয় পাই বা লজ্জা পাই, আমিও উঠে যাই, আমি কিছুই বুঝতে পারি না। তখন শুধু এটাই বুঝতে পারি কি সবাই আমার দিকে কেন তাকায় আছে, সবাই তাকায় ছিল কেন, টাকা ছিল কারণ ওটা তো আসলে কোনো অফিস না, ওইটা ছিল হচ্ছে কেমন সময় কোনো হাউস, ওনারা ওই সাইডে তাকাইছিল, কিন্তু আমি তো তখন ওটা জানি না। তো এটা বুঝি না, মানে সবাই আপনার দিকে কুতুলি চোখে তাকাইছিল, সবাইটা জানতে কিন্তু আপনি জানেন না কাকা ছিল তাদের ঠেলার দিকে আমি চলে যাবো সেটা বুঝতে পারি না। আমি এটা বুঝি যে আমাকে তাড়াতাড়ি স্যারের সাথে চাইতে হবে, তো আমি ওনার পিছনে পেছনে চলে যাই। তো চলে যায় এরপর যাই, সেটাও বিষয় আজীব। তো যাই নামার পরে লিবেলে যে এটা হচ্ছে আমাদের গার্মেন্টস হেড অফিস, এখানে স্যারও বসে আছেন, ওনার সাথে কথা বলবো। আর আমার নিচতলা থেকেই শিখায় দেয় যে তুমি কিন্তু তোমার দেখলে কিন্তু বলবে যে তোমার অনেক কম, ভগরিয়া বলা যে তোর বয়স কম, তুমি বলবা আছে তোমার বয়স হচ্ছে কি 21 বছর। তখন বলেছে তুই বলেছে যে 20 বছর, যে এটা কিন্তু সেই করলো। বলে আচ্ছা ঠিক আছে 21 বছর বলা, তুই বল তখন ভালো ভাবছে 18 বছর। পরে আমার ভাবছো ঠিক আছে 15 মুখ লেগে সামনে যাই, আমি তো এরকম ভাব করো না, তুমি ঢাকায় শহরে নতুন আসছো বা কিছু জানো না বা এরকমের। তোর বলবে তোরা বলবে আবার উনি বললে তাড়াহুড়া করে উনি হচ্ছে গিয়ে ব্লিডিং এ সীমিত হয়ে যায়। তো যখন সীমিত চলে যায় তখন উনি খেয়াল করবে, তখন আমি তো ভাবি পেতে চলে মুহূর্তে, কিন্তু আশেপাশেই খেয়াল করে দেখি যে সবাই আমার দিকে দাগাই, তাই ভাবি যে সবাই দাগায় আছে কেন না। তখন আমিও বেশ ভয় লজ্জা পাই, আমিও উঠে যাই, আমি কিছু বুঝতে পারি না। তখন শুধু এইটাই বুঝতে পারি যে সবাই আমার দিকে কেন ঢাক হয়ে আছে, সবাই তাকাই ছিল কেন, তাকাই ছিল কারণ ওইটাও তো আসলে কোনো অফিস না, ওইটা ছিল যে মানে সামাজিক লাগলো হাউস, অন্যরা ওই জন্য তাকাইতে হয় নাম তো তখন ওটা জানা তো ওইটা, ওই জন্য মানে সবাই আপনার দিকে কৌতূহলী চোখে তাকাইতে সবাই জানতাও, কিন্তু আমি যাতে না এটা তখন ওই থাকায় নিচে নাই তাবে তাকাই তাকাইছে সেটা বুঝতে পারি না, কিন্তু আমি এটা বুঝি যে আমাকে তাড়াতাড়ি ওই চার সাথে যাইতে হবে। তো আমি অনেক পিছিয়ে বেঁচে চাইলে যাই। তো চলে আসার পরে
যাওয়ার পরে তখন উনি হচ্ছে 4 তলায় যায়। যাওয়ার পরে উনি যখন দেখেছে তালা মারা রুমে উনি খুলতেছে, তখন আমি বলি, "দি স্যার আপনি না বললেন যে স্যারের কাছে নিয়ে আসতেন? তাহলে রুম তো তালা মারা।" বলে, "তুমি বসো, স্যারের তন্ন রুমে ডেকে নিয়ে আসবো। ওখানে অনেক রুম ছিনালে সব অনেক রুম।" তো তখন ওই রুমে বসার পরে 10-15 মিনিট পরে উনি নিজেই আসে। আসার পরে উনি দরজা লাগাই দেয়। তারপরে তখনই আমি সব কিছু বুঝতে পারি। তো তখনই উনি আমাকে রেপ করে। তারপরে আমি আর কোনো কথা শাউট করলাম না। রুমের ভিতরে যেয়ে আমি কিন্তু বাইরে শাউট করবো বা এরকম চিল্লাচিল্লি করবো। আমি দেখতে পাচ্ছিলাম যে ওই আশেপাশে সবগুলো রুমেই তালা মারা বা ভিতরে থেকে লক করা, কোনো রুমে কোনো লোক ছিল না, এটা বোঝা গেছিলো যখন আমি দেখতে পারছি। তো তারপরে আমি যখন কান্না করার পর নুনি বোঝাই যে কান্নাকুটি করে লাভ নাই, চাকরি বাকরি নিতে তাহলে এরকম ঘুরতে হবে। তারপরে আমরা চিন্তা করি আমি চাকরি না আর করবো না। পরে ওখান থেকে নাইমা আমি চলে যাই। আমি কিন্তু চিনি না ওই জায়গা, পরে ওনার কাজে তো যাবো না। তো তখন আমি নাইমা যখন রাস্তা দিয়ে হাঁটতে থাকি, এর মধ্যে বৃষ্টি না আমি হিচে আমি চোখের বৃষ্টিতে ভিজি, কারণ আমার শাশুড়ি আমি দেখতে পাচ্ছি আমার শরীরে রক্ত এবং আমার শাশুড়িরে। আর তখন আমি ইচ্ছা করে বৃষ্টি ভিড়ি হচ্ছে দালাই না, বৃষ্টিতে হাঁটতে ভাসায় আছি। আমি বাসা চিনতে পারি না, কিন্তু জিজ্ঞাসা করছেন তাহসিল দিয়ে হাইট হওয়ার সময় লাগে। এই লোকেশনটা আপনি চিনে ফেলে রাখেন নাই যে এই লোকেশনটা কোথায় বা কি অবস্থা? এখন দেখলে চিনতে পারবেন। জি, ফার্ম গেট এটা। ফার্ম গেট। এই লোকটার সাথে এখনো যোগাযোগ আছে না? দেখেন যোগাযোগ নাই। তা আপনার মনের মধ্যে তখন কোনো সংকল্প তৈরি হয় না যে আমি যদি এখন লোকটাকে চিনে রাখতে সেই ভবিষ্যতে আমি ওকে ধরবো বা এরকম ওরকম কোনো কিছু তৈরি হয় না? যাই হয়েছে সেটাই বলেন, মনের ভিতরে যা লোকটাকে আমি চিনে রাখছি, এখনো দেখলে চিনতে পারবো, কিন্তু তখন আর আমি জ্যাসুর একটা ফোন নাম্বার দিচ্ছে আমাকে, আর কি ছিল না। আসলে এই কি উনি গার্মেন্টস চাকরি করতো কিনা বা কোন গার্মেন্টস থেকে ছিল কিনা সেটা তো আমি আজও জানি না। কিন্তু আপনাকে যেখানে নিয়ে গেছে এই ফ্ল্যাটটা চাবি ওনার কাছে ছিল। ওই ফ্ল্যাটটা তো আপনি দেখলে এখন আইডেন্টিফাই করতে পারবেন। আমি এই গল্পটা শুনিয়ে আমি জানি অনেক মানুষই গল্পটা শুনে আমি কিছু আইডিয়ার জিনিসগুলো করতে চাই। প্রথম কথা হচ্ছে আপনি ঢাকা শহরে এসেছেন পেটের দায়। আপনার পরিবারও আপনি কালো বলেন ওরা লাঞ্ছিত হয়েছেন, কিন্তু আপনার দ্বারা এরকম একটা ঘটনা ঘটল। এখন ঢাকা শহর একটা আজব শহর, বিশেষ করে যারা নতুন আসেন এখানে তাদের জন্য 2-4-5 বছর লেগে যায় শুধুমাত্র শহরটা বুঝতে, শহরের মানুষদেরকে বুঝতে। তারপর অনেকে উঠতে পারে না। তো সেই জায়গাটা থেকে আপনি প্রথম কয়েক মাসের মধ্যে যেরকম একটা অভিজ্ঞতার মুখোমুখি হলেন, আপনার জায়গাটায় অন্য কেউ থাকতে কী করতাম আমি জানি না। তবে অবশ্যই ওই জায়গাটাকে লোকেট করা উচিত ছিল যে এই জায়গাটা এরকম, এখানে এটা হয়েছে। আপনার ওইটা কি কিছুই মাথায় হাসে না ওই সময়টাতে যখন এই ঘটনাটা ঘটছে? তখন আসলে ওই যেখানে চাকলে আসি, তারপরে আমার মনে হয়েছে যে আমি জায়গায় আমি এরকম চিনবো নাকি, যা এখন আমি চিনি, কারণ তারপর তো আমি অনেকবার গেছি ওই জায়গায়, ভাবি জায়গাটা এখনো পর্যন্ত দেখলে তাকাই থাকি, কিন্তু তখন আমার এটা মনে হয়েছে যে জায়গা আমার চিনবো না। চিনতে পারেন না। তারপরে বাড়িতে আসলেন, আসার পরে বাসায় সময় কোনো অনেকটা কোনোভাবে হয়েছে আমি কমপ্লেন করবো বা পুলিশের কাছে কমপ্লেন করবেন, এরকম কোনো কিছুই মনে হয়নি। না, মনে হয় না, একবারও মনে হয়নি, কারণ তখন আমি এত কিছু বুঝি না। আর এটা বুঝি যে এই বিষয় নিয়ে কারো কাছে যদি কিছু বলি আমার হয়তো আরও সমস্যা বাড়বে, কমবে না, বা বলার মতো হয়তো কেউ এখানে আমার আর নাই যে বলবো হয়তো পান করবে না। এই জিনিসগুলো আমাদের রাষ্ট্র, আমাদের সামাজিক নিরাপত্তা বলয় এখনও একটা ভিকটিমের জন্য এতটা আশ্চর্য জায়গা তৈরি করতে পারেনি যে একটা মেয়ে 16 বছর বয়সে 17 বছর বয়সে রেপ হলো, সে প্রথমে চিন্তা করবে যে পুলিশের কাছে যাব, পুলিশের কাছে গিয়ে বিচারটা পাবো। এই আস্থার জায়গাটা যে আমাদের কত বছর লাগবে, কত দশক পার হয়ে যাবে, যে একটা বিপদে পড়লে সঙ্গে সঙ্গে পুলিশের কাছে যাওয়া, পুলিশের কাছে গিয়ে খুলে বলা, পুলিশের কাছে গিয়ে অন্তত জানানো, খবর দিয়েও খবরই তৈরি হতে এত ঠিক উন্নত হচ্ছে দেশের, কিন্তু এই জায়গাগুলো কেন উন্নত হচ্ছে না বলেন? তারপর বাসায় আসার পরে আমি খুব অসুস্থ, খুব ঝড় আসছি, কারোর হাতে শেয়ারও করি নেই। পরে মিনিট বলি যে আমি অসুস্থ, তো ও বুঝতেই পারি যে ও অসুস্থ, এটাই ও সব কিছু ধরেন বলি না। তো এর মধ্যে আমি একটা বিষয় জানতে পারি যে এই মেয়েটার তো বাবা নেই, তো এই মেয়েটারা আসলে তেমন একটা ভালো মানুষ নয়, এটা আমি তখন বিশ্বাস করতাম না, কিন্তু আমি দেখতাম বিভিন্ন সময়, আমি তো রুমে থাকতাম, আমি দেখতাম যে
কোনো কাগজ ছিঁড়ে, কেউ হয়তো অ্যাড্রেস দিয়ে রেখে এত কিছু কিছু জায়গার কোন রোডে বা কত নাম্বার হাউস, তারপরে রুম নাম্বার কত এরকমের। তো একদিন হচ্ছে কি আমি এটা হাউসটা খোলার পরে আমি দেখতে পাই যে এরকমের। তো আমি তখন ওই জিনিসগুলো বুঝতে পারি না। তো আমি তারপরে যেটা হয় যে ও একদিন ফোনে বলে যে ও আসবে যাবে, তখনই ফোনে যার সাথে কথা হচ্ছে সে কি বলে আমি জানি না, তবে ও এটা বললে যে না আমি খুলিতে খারাপ মানুষ, বাট আমি খারাপ বললে যে আমার সাথে কেউ থাকলেই সে খারাপ তা কিন্তু না। আর তুমি যার কথা বলছো সে খারাপ মানুষ না, সে ভালো মানুষ। তো আমি তার জন্য তোমারই কোনো সহযোগিতা করতে পারবো না, সরি। তো এটা বলার পরে তখন আমি অনেকটা বুঝতে পারি যে আমার বিষয়ে হয়তো কোনো কথা হচ্ছিল ওই ফোনে যার সাথেও কথা বলতেছিল। আর ওই কাগজটা দেখে আমি এতটুকু বুঝতে পারছিলাম যে আমি যেই জায়গাটায় গেছিলাম, যেখানে যাওয়াতে আমার এই সমস্যাটা হয়েছে, তো ও হয়তো এরকম কিছু একটাই করে, আমার এটা মনে হয়েছিল। আচ্ছা, তো আমি তখন আশেপাশে কিছু মানুষের কাছে শুনতাম, সব কিছু মিলে আমার এরকম একটা ধারণা হয়েছিল, কিন্তু হওয়ার পরে আমার কিছু করার ছিল না, কারণ ও তো আমার সাথে আসলে খারাপ কিছু করে নেই। তো আমি ওখানে থাকি, কিন্তু এর মধ্যে পাশের রুমের একটা লোক হচ্ছে গিয়ে বললে যে ও হচ্ছে গিয়ে ও ভালো মানুষ কিভাবে বুঝবো, ও তো তুমি তার সঙ্গে জামা কাপড় পরে খোলানালা অবস্থায় যাও এই কাজে, বাট ও তো বোরকা টোরকা পরে হচ্ছে জুতা মোজা টুজা পরে যায়, তাহলে ও কোথাতেই যায় বা ও কিভাবে বুঝবো, আমার কথা বলা হচ্ছে। কারণ আমি সমস্ত কিছু আমি তো মাদ্রাসা ছাত্রী ছিলাম, মানে বা পর্গা শেখেই মেনটেন করতাম। তো পরে এই কথা বলার পরে তখন ওই লোকটাই কথাগুলো বলার পরে হচ্ছে কি ও বলে, ওই মেয়েটা বললো যে তুই হচ্ছে কি ভালো কাজে যদি চাও তাহলে হচ্ছে গিয়ে একটা কাজ করে বোরকা পড়ার দরকার নেই, এগুলো বাদ দিয়ে দাও, এগুলো পড়ে গেলে তো তোমার চাকরির কথা হবে না। তাছাড়া আমারও বাসা ঠিক অনেকভাবে এরকম কথাবার্তা শুনতে হয়, আমার পরিচিত লোকজন হয়রানি এরকম কথাবার্তা বাদে। তো এতে বোরখা ছেড়ে দাও, নাহলে আমার বাসা থেকে চলে যাও, আমি চাই না তোমার ঘর দেখো। এই মহিলাই বলাই তখন আমি বোরকা টোরকা সবকিছু খুলে ওই দিন আর কি ব্যাগে রেখে দিল। বাড়ি ফিরে যাবে এটা কখনো মনে হয় না। এই জন্য, কারণ আমি তো বুঝতে পারতাম যে মা আমার জন্য কষ্ট পাইতেছে, যতই আমার সাথে বলুক যে আমারই দোষারোপ করুক, কিন্তু আসলে দোষ তো আমার না, আমি কালো তাও না, দোষ হচ্ছে আমাদের আর্থিক সমস্যা। তাই ওকে, তারপর তো আর সেই আর্থিক সমস্যার তো সমাধান হয় না যে আমি সেখানে যাবো, এটা আমার তখন বারবার মনে হয়। তো আচ্ছা, তো তারপরে আমি তখন বোরখাটা রেখে দেওয়ার পরে তারপরে জামা কাপড় পরতে থাকে। এরই মধ্যে ওর মার অফিস আর কি আমার একটা চাকরি অনেক সমস্যা হইতো, কারণ বাজারে অনেক সময় দেখা যেত যে আমি সিগারেট সেল করতে পারি নাই, 8টা-9টা বেজে যাইতো রাত, আমি টাকা ম্যানেজ করতে পারি নাই। তো সেই ক্ষেত্রে দেখা যেত যে রাস্তাঘাটে অনেক ছেলেরা আটকাইতো যে আমার সিগারেটের দাম ছিল হচ্ছে রেলিয়ার ম্যারিজ, তো বলে যে যায় ডিলি হাত খিলি করে দেখ সিল করা তোমার দরকার নেই, এরকম বলবো। তো তখন আমি পরে ভাবি যে এই কাজগুলো আর করবো না, আমি এই সিগারেট সেলস করার প্রয়োজন নাই। তো একটা কথা বলি নাই, সেটা হচ্ছে যে আমি ঢাকাতে আসার আগে থেকেই, আমি যে 12 সালে ঢাকায় আসি, এর আগে আমার মা যখন ঢাকায় থাকতো তখন তো আমি আসতাম ঢাকাতে। তো তখন আমি হচ্ছে 7 বা 8 বলে এরকম। তো তখন একটা ছেলে আমার পছন্দ করতো, ওই আমার মা যেখানে থাকতো ওইখানে, কিন্তু ওই ছেলেটা হচ্ছে গিয়ে হিন্দু। ছেলেটা আমার পছন্দ করতো ওই জন্য যে ওই যে আমি মুসলমান ধর্মের মেয়ে, বা আমি ঠিকভাবে পর্দাও করতাম এটার কারণে। তো ওই ছেলেটা আমার পছন্দ করতো এই কারণে। তো ওটা আমার একদিন দলে, তারপরে আমি যখন 8 পাস করে, যে বললাম যে কারিনা পাস করার পর যখন ঢাকায় আসি, তারপরে একদিন ওনার সঙ্গে দেখা হয় ওনার অনেকই উনি আমার পছন্দ করতো বা করে, বা উনি মুসলিম হবে, যদি কখনো আমি ওনাকে বিয়ে করি উনি মুসলিম হবে এরকম বলে। তো যখন এই যে আমি সিলেট কোম্পানিতে চাকরি করি, যে গানা শেখার সেলস করতাম, এই মুহূর্তে যখন আমি এই সমস্যাগুলো ফেস করতাম, তখন আমার এটা মনে হয়েছিল যে যদি ওই ছেলেটা আমাকে বিয়ে করে বা যদি ও মুসলমান হয়, তাহলে আমি না ওকে বিয়ে করব, সেটাই হয়তো সবজি কিনে ভালো হবে, ওকে বিয়ে করে নিলে ভালো চাকরি পাবো বা কাজকর্ম করব। কিন্তু আমি কিছু করতে পারতেছিলাম না। তো তখন না আমার বয়স 17 বছর, আর তখন ছিল 15 সাল। তো তারপরে 15 সালে ওই ছেলেটা মুসলমান হওয়ার পরে হচ্ছে গিয়ে উনি আগে বিয়ে করে ইসলাম ধর্ম অনুযায়ী। ওকে, তারপর বিয়ে করার পরে আমি আসলে ওই মানুষটাকে অনেক ভালো জানতাম, আমি 10টা মানুষটাকে তো আমরা জানতাম না, বা তেমন কথাও কখনো হয় নাই। উনি হিন্দু ছিল, তাই ওদের সাথে তেমন কথা বলি বা এখানে তেমন কোনো প্রেমের সম্পর্ক ছিল না, জাস্ট পরিচিত ছিল অনেক বছর ধরে। ওই যে আমার আব্বুরকে না হাসতাম চাইতাম হতে
তো তারপরে বিয়ে করার পর সেটা দেখি যে উনি হচ্ছে গিয়ে গাঁজা খাইতো, তারপরে উনি হচ্ছে গিয়ে ইয়াবা খাইতো। এগুলো নামটাম তো আমি তখন জানতাম না, বাট এরকম কিছু খাইতাম। তো গাঁজাটা হচ্ছে কি উনি রেগুলারই মনে হয় 2-3 বার খাইতো, এটা আমি খুব ভালোই দেখতাম যে আমার ঘরে বসে বা যে ভাবে হোক উনি খাইতেছিল। আর ইয়াবাটা হচ্ছে কথা প্রতিদিন একবার বা একদিন পরে একবার এরকম। তো ওই গাঁজা আর ইয়াবাটা পুরো খাইতো। তো উনি যখন অনুমতি দিয়েছিল আপনাকে আমার ছেলেটাকে বিয়ে করার, আমি সেরকম কিছু বলি নাই, শুধু বলছিলাম যে কাউকে না জেনে বিয়ে করেছেন আপনি। আমি আম্মুকে বলছি, আমি তো শুনে বলছি যে সেরকম। তো আম্মু হিন্দু দেখা আর কি বলেছিলেন যেটা করিস না। তারপর যখন দেখি এরকম সমস্যা, উনি প্রত্যেক দিনই গাঁজাটা এরকম খাইতে হবে, উনি কাজকর্ম করতো না, কাজকর্ম করতো না কোনো, যা কাজকর্ম করতো আসলে ওনার লাগছে। তো দেখা গেছে যে ভাড়াও দিতে পারে না, তারপরে সংসার চালাইতে পারে না, এরকম একটা অবস্থা হয়। তো বিয়ের 3 মাস পরে আমি জানি যে আমি বুঝতে পারি যে আমি অসুস্থ। হ্যাঁ, আমার মনে হয় যে আমি প্রেগনেন্ট। তো আমি বলি একটা জনের সাথে নিয়ে আমি এরকম। তো সে বলে যে হয়তো প্রেগনেন্ট। আবার উনি বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি ওষুধ খাও, ঠিক হয়ে যাবে। তো আমি যার সাথে বিয়ে হয়েছে আমার হাজবেন্ড, ওনাকে বলি। বলার পর উনি বলে আচ্ছা ঠিক আছে। উনি কারবাচি থেকে আর কি ওরা একটা কথা বলে, তো বলার পর ওষুধগুলো এটা আমাকে দেয়। তারপর ওষুধগুলো আমি খাই। তো খাওয়ার পরে হচ্ছে গিয়ে 7-8 দিন পর্যন্ত আমি খুব অসুস্থ থাকি। ওষুধগুলো খাওয়ার পরে যা হয় তাও হয়, কিন্তু তারপরে আমি 2 মাস পরে আবার 2 মাস পরে আবার আমি দেখি আমি এরকম অসুস্থ। তো আমি সুস্থ হয়ে দেখার পরে আমি ডাক্তার দেখাতে চাই, কিন্তু তখন তো টাকার খুব সংকট, টাকা ছিল না আর টাকা থাকতো না। তো অনেক কষ্ট আসলে ডাক্তার দেখাতে চাই আর মাত্রা যাওয়ার পর থেকে যে ডাক্তার দেখার পর দেখেছিলাম আমি এরকম 3 মাস 13 দিনের প্রেগনেন্ট। তার মানে সেদিন দিয়ে অ্যাবর্শনটা করছে বাসায় বসে, সেটা আসলে হয় নাই, ওটা রেখে গেছে। তো তারপরে এটা দেখার পরে ডাক্তার বলে যে আপনার এরকম নার্ভাস মানে হইতে, সেটা না আপনার কি বিয়ে হয়নি? আমি বলি না হ্যাঁ বিয়ে হয়েছে, তাই না আপনি প্রেগনেন্ট? এটা দেখার পর আপনি কাঁদতেছেন গেল। আমি বলি যে আমি তো 2টা অ্যাবর্শন করে ফেলছিলাম, এটা কিভাবে রয়ে গেছে আমি বুঝতে পারিনি, এটা জন্য অনেক খারাপ লাগতেছে। পরে উনি বলে যে দেখেন এই অ্যাবর্শন করে আর না, আপনারা যে ওষুধকে অ্যাবর্শন করেন না, এইগুলোতে অ্যাবর্শন হয় না, শুধু আপনারা একটা মানে সেটা বাড়ার চেষ্টা করেন, নিজেও বাড়ার চেষ্টা করেন। তার চেয়ে বিয়ে ওই থাকে ওটাকে আমার দিকে থাকে, তাহলে ইয়া করে বাবুটা রাই খাতেন। তো দেখ আমি বাসায় চলে যাই, বাসায় তুলে যাওয়ার পরে রেখে বাবুটা 40 সালে অক্টোবরে বাবুটা হয়, এবং তো আমি কোনো ট্রিটমেন্ট নিতে পারি না। আমি কেউ তবে দেখাই না, জাস্ট একবার আমি ডাক্তার দেখাই, আমি জানতে পারি যে বাবুটার হচ্ছে উল্টা হয়ে গেছে। হ্যাঁ, আবার না কি সিজার করতে হবে, নর্মাল ডেলিভারি হবে না। তো তখন হচ্ছে কি আপনি যে কিনে যাও, এটা আপনার ওই ফার্স্ট হাজবেন্ডের ঘরে। তারপর তো বলে যে তোমার তো বয়স অনেক কম, 18 বছর এখন পর্যন্ত হয় নাই, অথচ বাবু হবে তোমার। তো আপনাকে বিয়ে করার পরে কি ওর শ্বশুর বাড়ির তো মেয়ে ছিল না, কারণ ছেলেরও ধর্মান্তরিত হয়েছে। তখন বলে যে তোমার এরকম আমার বয়স হয় নাই, এখন আমার তুমি এরকম প্রেগনেন্ট, তো সেই ক্ষেত্রে তোমার বাবু হচ্ছে উল্টো হয়ে গেছে, তো তুমি তো এই সিজার সাই কিছু করা যাবে না। তো তোমার অভিভাবকের সাথে কথা বলছো। তখন আমার মার ফোন করে বলি এসব। তখন আমার মা বলে যে আচ্ছা ঠিক আছে, কান্নাকাটি করেছে না, দেখি কিছু করা যায় কিনা, আর অ্যাবর্শন করানোর দরকার নেই, থাকুক। ডেলিভারির 1 মাস আগে আমার কাছে আসার পরে মা হচ্ছে গিয়ে আমার কিছু টাকা নিয়ে আসে, যে যদি না কিছু না হোক ওর তো বাঁচাই দিতে হবে, যদি ডেলিভারির জন্য দিকে না হয় বা যদি হসপিটালে নিতে হয় সেক্ষেত্রে তো টাকা লাগবে। আর ওনার তো আসলে যা বলাই হয়েছিল যে টাকার জন্য, যে টাকা আমাদের কোনো টাকা নেই বা এরকম কোনো সমস্যা। তো মা ওরকম প্রিপারেশন নিয়ে আসার পর কিন্তু মা এই যে টাকা আনে এগুলোর আমাকে বলে না যে টাকা আনছে বা কিছু। তারপরে ঠিক অক্টোবরে 30 তারিখে আমি অসুস্থ হয়ে 24 তারিখে আমার বাবুটা হওয়ার পরে এটা হচ্ছে কি আপনার 8 দিন হসপিটালে হয় বাবুটা। হওয়ার পরে আসলে ওই হসপিটালও তো অনেক টাকা বিল আসে, কত টাকা আমার মা নিয়ে আসছিল না ওখানে। আপনার জামাই কি করতো তখন? উনি ওই যে একটা কোম্পানিতে, যে খোঁজিলাম কোম্পানি ছিল, ওই কোম্পানিতে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতো। আচ্ছা, তো 6,000 টাকা স্যালারি না, তো পরে 6,000 টাকা মানেরই ভাই, তো তা আসলে ওরই লাগতো। মাস শেষে দেখা গেছে যদি গড়ে ধরো দিতে পারতো না কিন্তু। তারপরে আমি সেভাবে ঋণ টেন করেই সংসার চালাই বাড়ি থেকে। পরে এভাবে যেভাবে যখন যেখান থেকে বাড়তাম এভাবে টাকা এই না সংসার চালাইলাম। তখন তো আমি আমার চাকরি করা চলবে না, করতে পারতাম না এরকম। তো দেখা গেছে যে ওই আমার হাজব্যান্ডের কোনো টাকা ম্যানেজ করতে পারে না, হসপিটালে বিল আসছে 35,000 এরকম। তো পরে
আমার মাও এত টাকা নিয়ে আসছিল না, তখন আসলে ওই টাকার জন্য আমার ভাইয়ের কাছে বা মানে আব্বার কিছু বলি তো টাকার জন্য এখন আমার ছাড়াই নিতে পারবো না বাড়িতে, বাসায় ভাই রকমের। পরে বাড়ি থেকে টাকা আয়না দেয় আমার আব্বা, মানে টাকাটা পাঠায়, সেটা ছিল আসলে লাভের উপরে টাকাটা, মানে সুদের উপরে টাকাটা দেয়। হ্যাঁ, আনার পরে আয়না ওই টাকাটা দিছে, যার পরে ওখান থেকে আমার তো ছাড়ে আনছিল 50,000 টাকা দিল থেকে, তারপরে বাসায় আনছে। হ্যাঁ, আমি আমার অসুস্থ, আমি আমার বয়স কম থাকাতে হয়তো বা আমার মানে পুষ্টি না শুকাতে হয়তো বা মানে আমি বাবুটাকে জন্য কিছু করতে পারতেছিলাম তো তখন এরকম অসুখ থেকে তুমি তখনই বাবু হওয়ার পরে বাবুর বাইরে খাবার খাওয়াইতেছিল, তো তারপরে আবার খাওয়াইতো আমার মা। পরে আমার আম্মু থেকে কয়েকদিন পরে বলে যে আমি তো থাকতে পারবো না, আমার এখন চলে যাইতে হবে, আমি মা হিসাবে যতটুকু করার মনে করছি এখন আমি চলে যাই, পুরা মা চলে যায়। তো যাওয়ার পরে এই যে বাবুটা রেখে যাওয়া নেই, আমি দেখতাম যে বাবুর খাবারটা আমি ম্যানেজ করতে পারতাম না। আমার মার মানে বাবার বাড়িতে যদিও কষ্ট করছিলাম, কিন্তু খাবারের কষ্টটা মনে হয় আমার সেরকম মনে পড়ে না যে আমি কখনো এরকম বই করছিলাম। আর যতটুকু হয়েছিল আমার ওই চাচার জমিটা কেনার জন্য, কিন্তু এখানে আসার পরে প্রতিদিনই আমি অনেক কষ্ট করতাম, এইভাবে আমার দিন যাইতো। তো বাবুটা হওয়ার পর যে কষ্টগুলো হইতে বাবুর, এগুলো আমি খুব সহ্য করতে পারতেছিলাম না, আমার খুব কষ্ট হইতেছিল। তো বাবুরে যখন খাওয়াইতে পারতেছিলাম না, তো এই বাপের বাড়ি চলে যেতাম, বাবুরে নিয়ে চলে যেতাম, সেখানে যাই বাবু নিয়ে থাকতাম। বাপের বাড়ি বলতে আমার বাপের বাড়ি, মানে গ্রামের বাড়িতে গ্রামের বাড়ি চলে যেতেন শুধু বাবুর জন্য। আমি তো ওই যে বললাম যে আমি কখনোই যাইনি, আমি কিন্তু একসময় সমস্যার কারণ বাড়ি শুধুমাত্র বাবুটাকে শিফট করার জন্য এটা করতেন। বাবুটার জন্য আমার মনে হয় যে আমার ওখানে যাওয়া লাগবে, তাও বাবুটার জন্য আমি বাপের বাড়িতে যাইতাম। যাওয়ার পরে বাবুর ওখানে থেকে খাবার ব্যবস্থা করতো, এভাবে অনেক দিন যাই, দেখা গেছে যে 6 মাস 3 মাস 4 মাস আমি ওইখানে থাকতাম। থাকার পরে এখানে আসতাম, এখানে আসলো এইরকম অভাব ফেস করতে হতো। তো পরে বেশি দিন আমি বাবুরে রাখি নাই। 1.5 বছর যখন আমার বাবুর বয়স 1.5 বছর পুরো হয় নাই, ওই মুহূর্তে আসলে আমি 1 বছরের কোনো হয় 4-5 মাস হবে ওই সময় আমার মারে বলি যে আমার বাবুটা নিয়ে দাও, আমি কোনো একটা কাজকর্ম করা, আমি এখন থেকে ওর টাকা দেবো বা খাওয়াবো। পরে আমার মা আমার আবার নিষেধ করে, আমার ভাইও নিষেধ করে বাবুটা নেওয়ার জন্য, বলে যে না মাকে থাকলে তো না, মাকে থাকলে কত মরবে না, বাচ্চা তো ওর তোমার কাছে থাকার দরকার আছে, ওর মার কাছে থাকো। কিন্তু আমার মা বলে যে না, ও হচ্ছে গিয়ে আমার কাছে থাকলে যদি কিছু করতে পারে দায় যাও, দুজনই খাইতে পারবে, আর যদি ওর কাছে থাকে তাহলে ও খাইতে পারবে না, ও খাইতে পারবে না। তখন কিন্তু কোনো সময় আমার ভাই বা আমার আব্বা কখনো বলতো না যে এই ছেলেটারই বিয়ে করছি পর থেকে এরকম সমস্যা, বা এই ছেলেটা এরকম, তো তা করে আমরা নিয়ে যাই, এটা কখনো বলে নাই। তো আমার কখনো বলেন দেখে আমি কখন আর ওই এইগুলো বলি, এই যে আমার হাজবেন্ড যে গাঁজা খাইতে পাই বা খাইতে, আমার তো কখনো করে জানতে চাই নাই, দেখেও আমি আর জানতে চাই, শুধু বলতো যে ও কাজ করে না, তাই কাজ করার রুটি, তাহলে কেন টাকা দেখায় না? তো তখন কিছু বলতাম না, আমি যাই না কেন টাকা থাকে না। তো পরে যখন এই বাবুর রেতে যখন দিয়ে দিই আমার মার কাছে, দিয়ে দেওয়ার পরে ছিলাম আমার যে বাবুকার সেটা যে ওর ব্যাপারে আমি তখন বলি দাও ধরে লেট হয়ে গেছে। ও বলার পরে তখন মা বলে যে এখন আর কিছু করার নেই, এখন এভাবেই থাকতে হবে, মেয়েদের জীবনে বিয়ে একটাই, আর বিয়ে হচ্ছে তোমার আন্তরিক কিছু, আরও কোনো পথ নেই। তাই তো আমার এই হ্যান্ডসেটে শুধু কেদার সময় দিতাম, ওগুলো অনেক ধারের সমাজটা ছিল, ও কাজ করতো না, ও প্রচুর পরিমাণে মৃত্যু কথা বলতো, ও এত পরিমাণে কথা আর এত পরিমাণ অন্যায় অপরাধ আসলে আমি আর নিতে পারতেছিলাম না, কাজকর্ম করতেছিলাম। সেই ক্ষেত্রে ওই ধরনের জিনিসটা শেয়ার করতাম। সব কিছু মিলে একসময় আমার মনে হয় যে আমার বাবুর দিয়ে দিছে, আমিও যদি কোথায় চলে দিতে পারতাম বা আমি দেখছি তো কষ্ট করতাম তাহলে তো অনেক ভালো হইতো, কিন্তু সেরকম কিছু পাইতেছিলাম না। তো ওই মুহূর্তে বাবু চলে যাওয়ার পরে তখন চাকরির খুব সংকট, যদি 18 সালের কথা বলছি, চাকরি খুব সংকট, আমি আসলে চাকরি পাইতেছিলাম না কোথাও। 17 সালে সেই টিকটেন, ওই সময়ে আমি একটা চাকরির কথা জানতে পারি, কিন্তু কী কাজ কী এগুলো আমি কিছু জানতাম না। আমার একটা জানতাম যেটা অফিসে একটা লোক লাগবে, এটা হচ্ছে গিয়ে কথাটা বলতে যে এদের সব কাজ করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে চাটা করে আবার সব কিছু করতে হবে। তা আমি এই কাজ করতে যাই আমি করব, যখন যাই এই কাজ করার জন্য ওই অফিসে যাওয়ার পরে কাগজপত্র দিই, পরে আমার ডেজ আপনি হাতে আসতে 1 সপ্তাহ পরে আসেন এরকম বলে। তো বলার পরে ডিসেম্বরে 1 তারিখে আসলে আমার তো ঠিকই চাকরি, তো পরে করার পরে কিছুদিন পরে ওই অফিস শেষ, আর কেদিন পিয়ান ছিল, ওরা হচ্ছে কি অফিসে তো কোম্পানির লোক।
তো পিয়ন ছিল, উনি হচ্ছে কি আমার খুব ভালো জানতো, আমি বসতাম যে উনি খুব ভালো জানতো আমাকে। তো চাকরির পরে উনি যখন ওই লোকে আমার খোঁজ খবর নিত সবসময়, যে কেমন আছিস, ভালো আছিস কিনা, খাইছিস কিনা, বা তোর ছেলে কেমন আছে বা এরকম। তারপর ওনার সাথে আমার কথা হয়। তো একটা সময় ওনারা, আমি বলি যে আমি সব কথা বলি যে আমার বাবু আছে বা আমার বাবু এরকম বাড়িতে, বা আগে এই সমস্যার জন্য আমি চাকরি করি, বা আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে এইরকম এইটুকুলি। কিন্তু আমার একটা কথা কিন্তু বলা হয় না, আমার হাজব্যান্ড ইয়াবা সেবন করতো, সেটা করে পরে কাজ তো আমার সাথে আচার আচরণগুলো কেমন হইতো, এটা আসলে আমি ওয়াইফ, আমি শুধু উনি একটা মেয়ে হিসেবে ইউজ করতো, এটি আমি জানতাম। আমার কোনো ভালো লাগাক খারাপ লাগাক আমার কোনো কিছুই ছিল না। তো এইসব সমস্যা ফেস করতাম, কিন্তু এই সমস্যাটা ওই লোকটার কাছে আমি কখনো বলি নাই। শুধু আমার হাজব্যান্ড যে আসলে নেশা করতো এই বিষয়ে, আমার বাবু আছে বাড়িতে, আমার বাবু আছে, বা আমার সংসারে এই সমস্যাগুলো অনেকে আমি মাঝে মাঝে বলতাম। তো আমি আর্জেন আসলে ওনার কাছ চেয়ে জানতে চাই যে আপনি কেমন আছেন, আপনি খাইছেন কিনা। তখন উনি আমাকে একদম বলে যে এই হচ্ছে গিয়ে, হ্যাঁ আমি খাইছি, একটা রুটি খাইছি। তার বলেছি একটা রুটি শুধু, আমার সিলভার নাই। বলে যে না, একটা রুটি শুধু খাইছি। আমি বলি, কে কেন? বলে যে এই তো আসলে একটা রুটি খাইছি, এই জন্য টাকা বাঁচানোর জন্য। আমি বলছি রুটি দিয়ে দেখি কিছুই খান নাই? বলে না, রুটি দিয়ে খাইছি কিন্তু টাকা লাগবে, তাই শুধু রুটি খাইছি। তো পরে ওইটা শোনার পর আমি ওদিকে তাকায় থাকি। বলে যে বড় থেকে বলি যে চ ঠিক আছে, এখন রাত্রেবেলা ঘুতায় খান। বলে রাতের বাসায় রান্না করে খাই, দৌড়াতে ওই দুপুরে তো অফিসে খাই, আর রাতে বাসায় রান্না করে খাই। তো আচ্ছা, আমি বলে আসে কি রান্না করে? আমি বলছি রান্না করি কিন্তু ভর্তা ভাত। তো আজকে হচ্ছে গিয়ে তো তাওটাই আজকে হচ্ছে বাসায় কি করে আদা ভাগা চাল আছে, হাঁড়িটা আলু আছে, তো এটি দিয়ে আজকে বাসায় গিয়ে খাবো, রান্না করে খাবো। পরে দেখি কালকে কি করা যায়। তো এটা বলার পর শুনে ওনার দিক তাকিয়ে থাকে যে উনি দেখতে শুনতে একটা মানুষ, বোঝাই যাচ্ছে না ওনার ওভারও এই আন্টির সমস্যা ভর করছে, বা উনি এরকম সম্পদে আছে, কিভাবে এটা সম্ভব। তো উনি কি আর দেখে বুঝতে পারতেছেন যে আমি কেন খাইনি। পরে রে ওনার যে ওই কথাগুলো মনে হয় যে আমিও তো এরকম সমস্যা ফিক্স করি, কিন্তু নিজের মধ্যে একজনকে পাওয়া গেল এরকমটা, কিন্তু কখনো কাউকে বলি না। বা হয়তো আমার দেখলাম বোঝা যায়, যেমনটা আমি দেখতেছি যে ওনাকে দেখলে বোঝা যায় না। তো আসলে কি আর এরকম মানুষ আর অনেক আছে এরকম, আমি ভাবি। কারণ হচ্ছে আমি যে 5 বছর যে কষ্টগুলো ফেস করতে থাকি, বা আমি যে আসলে আর্থিক সমস্যার জন্য কখনো না খেয়ে থাকি, বা এই যে এত কিছু করি, কোনো কিছুই কখনো কারোর সাথে বলি নাই। তো এটার জন্য অন্যের দিকে তাকে শুনে আমি ওইগুলো ভাবতে থাকি, বা আমার ভাবতো তখন কান্না চলে আসে যে এরকম মানুষও হয়তো আমার মতো আছে। তো এইটা ভাবার পরে তখন থেকে তার আধা ঘন্টা পরে আমি আমার কাছে শুধু 100 টাকাই ছিল। তো ওই 100 টাকা আমি দিয়ে বলি আপনি এই 100 টাকা দিয়ে কিছুটা নিয়ে রাত্রেবেলা খায়েন। তো ওইটা ওনারে বলার পরে উনি হচ্ছে গিয়ে ওই 1 টাকা নাই। তো নেওয়ার পর থেকে যেটা হয় যে আমারও ওনার প্রতি অন্যরকম একটা কেন মা কাজ করতো, যে উনি হয়তো খাইছে কিনা না, মা ওনার ওই সমস্যাগুলো আবারও আছে কিনা, হয়েছে কিনা। আর ওনারও সবসময় এরকম একটা তাগিদ থাকতো যে জিজ্ঞেস করতে আসলে খাইছরি কেন, বা কি এমন আছে। তো আমার অনেক সময় খাবার কিনা দিত, বা আমি খাইতাম এরকম। এরপরে কিছুদিন পরে কি 1 মাস পর বলে যে আমি যে বললাম যে আমার সংসার জীবনে তো অনেক অভাব ছিল বা এরকম। তো এর মধ্যে যে আসলে আমি এটা লোন নিয়েছিলাম, যে লোন থেকে আসলে আমি 300 টাকার লোন নিয়েছিলাম, যেটা নিয়ে আসলে আমি আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম। ও বলছো আমি ব্যবসা যে বাকি সেটু করবে, তো ওইটার জন্য আগে। তো ওই টাকাটা মন নিয়ে আমার হাত দিতে পারে না, ওরে পুলিশে দৌড়ে নিয়ে যায়, নিয়ে উঠে আবার ওর সাথে গাঁজা পাওয়া যায়, যার কারণে পুলিশ দৌড়ে নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পর ওই টাকা দিয়েই আসলে ও সারা চলে আসে। তখন ওই টাকা দিয়ে তো আর কিছু করতে পারে না, কিন্তু ওই টাকাটা আমার প্রত্যেক সপ্তাহে মাসে আমাদের দিতে হয় টাকাটা, ওই 3000 টাকার লোন আর কি দিতে হয় কিস্তি। তখন আপনার তো ওই প্রথম হাজব্যান্ডের সঙ্গে একেবারেই যোগাযোগ নাই, আছে কি না? না, যোগাযোগ আমি তো আমার হাজব্যান্ডের ঘরেই আছি, ঘরে থাকা বলতে আমি আমার এই লোকের সাথে পরিচয় যখন আমি চাকরি করি সেখানে মতো আসলে ওই লোকের সাথে শুধুমাত্র আমার ওই অফিস কলিগ বা একটা মানুষ হিসেবে যে সম্পর্কটা থাকে, এই সম্পর্কে ওরা যে আমার খোঁজ খবর নিচ্ছে বা আমি ওনার খোঁজ খবর নিচ্ছি এরকম।
তো ইতিমধ্যে আসলে অনেকে জানানো হয় যে আমার এরকম সমস্যা, বা উনি ওরকম বলেন এক পর্যায়ে যে দুইজন আমরা অনেক ক্লোজ হয়ে যাই, যে আমার এই কিস্তি তো মাসে সেটা হচ্ছে গিয়ে আপনার 2,500-3,000 টাকার কিস্তি আসতো। তো এই টাকাটা আমি যখন বেতন পাই, বেতন পাওয়ার পরে এই টাকাটা আমি 5,000 টাকা আমার হচ্ছে আগের মাসে কিস্তিটা যা, আর ওই মাসে কিস্তি টাকা, এই কিস্তি টাকাটা আমার তো ওই 7 তারিখে বা 5 তারিখের মধ্যে। তো আমি যে স্যালারি পাই ওই টাকাটা আসলে আমি রেখে দিই, যেটা তো আমার ব্যাংকেই দিতে হবে। তো ওই টাকাটা যখন রেখে দিই, এই টাকাটা এই লোনটা আর কি উনি আমার কাছে চাইছিল যে তোর কাছে তো কিছু টাকা আছে, এই টাকাটা আমারে দিয়ে আমি হচ্ছে গিয়ে তোরে 1 তারিখে দিয়ে দিব। তখন আমি বলি যে আচ্ছা ঠিক আছে 1 তারিখে দিলে কোনো সমস্যা নেই, পরের টাকাটা আমি উনাকে দেই। তো এইভাবে আসলে উনাকে আমি সেই 100 টাকার থেকে সিন্ধু, তারপরে প্রথম অবস্থায় আমার তো দিন চলে না, কিন্তু কিস্তি তো দিতেই হবে। তো এই কিস্তির টাকাটা দিয়ে উনাকে আমি 2 বার করে হেল্প করি, 5,000 করে 2 বার টাকা দিই। তো তারপরে হচ্ছে গিয়ে উনার সাথে আমার সম্পর্কটা আরও ভালো হয়, যখন 2 বার করে আমি হেল্পপুরে টাকা দেই। দেওয়ার পর এক সময় আমারই আসলে অনেকভাবে মানে ওই যে রূপবার আমার হাজব্যান্ডও দিত না, না দেওয়ার কারণে আমরা অনেক চাপ দেই, বা আমি যে একজনের কাছ থেকে টাকা এনে যে সংসার চালাইছিলাম সেই টাকার জন্য আমার চাপ দেয়। একসাথে সবাই যখন আমার চাপ দেয়, আমি তখন এই টাকাগুলো দিব ওর থেকে। তখন আমি ওনার কাছে 5,000 টাকার সহযোগিতা চাই, একবার মানে ধার চাই যে আমাকে 5,000 টাকা দিতে হবে, আমি এরকম সমস্যার মধ্যে পড়েছি। উনিও আমার এই 5,000 টাকা দিয়ে সহযোগিতা করে। তো উনি যে আমার কাছ থেকে যে টাকাগুলো নিচ্ছিল সেগুলা কিন্তু উনি দিয়ে দিছিল, কিন্তু আমি যে ওনার কাছ থেকে 5,000 টাকা নিছিলাম ওই টাকাটা আমি আর দিতে পারতেছিলাম না, টাকাটা দিতে পারতেছিলাম না। কিন্তু উনার সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেছিল, সম্পর্কটা ছিল এরকম, আমার সব সমস্যার কথা যখন ওনাকে বলার পর ওনার মনে হয় আমার প্রতি একটা মায়া কাজ করে। তো উনি আসলে আমার খোঁজ খবরগুলো নিচ্ছিল ঠিক এরকম সম্পর্কটা, এবং তার সাথে সাথে বন্ধু হিসেবেও কেমন যেন আমার অনেক বেশি কেয়ার করতো। কিন্তু ওনার আর আমার বয়সের সাথে মানে 12-13 বছরের ডিফারেন্স। তো আমি ওইভাবেই নিতাম যে উনি তো সব কিছু বোঝে, জানে, বা উনি আমার থেকে অনেক বড়, সেক্ষেত্রে উনি যা বলতো, যেভাবে বলতো সেভাবেই আমি করতাম, বা আমি ওনার কথাগুলো ছিল উপদেশ হিসাবেই নিতাম। তো একটা সময় আমি ওনার টাকাটা যখন দিতে পারি না, ইতিমধ্যে আসলে আমি জানতে পারি যে অফিসে আসলে সবাই এরকম বলাবলি করে যে ওই পিয়নের সাথে ওই মেয়েটার এরকম একটা সম্পর্ক, বা হয়তো বা কোনো একটা সম্পর্ক বা এরকম। তো এটা শোনার পরে আমি আমার কথা চিন্তা করি না, আমি চিন্তা করি যে একটা সবাই ওনাকে চিনে বা অনেকদিন ধরে চাকরি করে বা এরকম, তো ওনার মান সম্মানটা আমি কেন নষ্ট করব, এই কথাটা যেটা আমি জানতে পারছি। তো সেই ক্ষেত্রে আমি আগে ভাগে ছিল যে এই কথাটা আমি ওনার বলিও নাই, আজকের হয়তো উনি জানতে পারবে। তো আমি তখন আর কি দেখি চাকরি না ছেড়ে চলে আসি, কিছুই বলি না, জাস্ট আমি ওনাদের জামাটা পরে খুলি, আমার জামাকে পরে দিব। তো তখন তো আমার চাকরি ছিল তো অন্য জায়গায় আর কি, তখন আমি ওই ভাইয়ের কাছ থেকে 3,000 টাকা আনে ওরা আমার দেয়, উনি আমার কাছে 2,000 টাকা পাইতে যায়। তো তারপর থেকে আসলে আমি যে জায়গায় ওনার জন্য যে চাকরিটা ছাইড়া দিয়া যখন আইসার অন্য জায়গায় চাকরি নেই, ওই চাকরিটা নেওয়ার পরে ওই চাকরিটা আমি 2 মাসের বেশি করতে পারি না। তো করতে পারি না, পরে ওই চাকরি আমি তুলে যাই, আমি আর কোথাও চাকরি পাচ্ছি না। কিন্তু আমার সমস্যাগুলো থেকে যাচ্ছে, ব্যাংক লোন আমি দিতে পারতেছি না। তো উনি আমাকে প্রত্যেক মাসেই 3,000 টাকা লোন হচ্ছে গিয়ে আম্বা যাবে সহযোগিতা করতো। তো করতে এটা দেখা গেছে 3-4 মাস হয়ে গেছে, এভাবে ওনার কাছ থেকে অনেক টাকা নেওয়া হয়ে গেছে, কিন্তু আমি 1 টাকা দিতে পারতেছি না বা দেই নাই। কিন্তু সম্পর্কটা আসলে এভাবে টাকার জন্য হয়তো নষ্ট হয় নাই। তো এই টাকা দেওয়ার মাঝখানে আমার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে যায়, তো আমি ওনার সাথে খুব বেশি ক্লোজ হয়ে যাই। এবং তারপরে আমি জানতে পারি যে এমনি আমাকে কিছু সমস্যার কথা বলে, যেমনি হচ্ছে গিয়ে পড়াশোনা করছে কিন্তু কাজে খেতে পারে নাই, ভালো করে চাকরি মারে নাই, বা ওনার হচ্ছে গিয়ে দিলে বলি না যে ওনার সমস্যাটা ওনার কাছে আমাকে খুব ভালোভাবে বোঝায় বলেন যে উনি হচ্ছে বিয়ে করে নাই কেন। আমি ওনাকে মাঝে মাঝে প্রশ্ন করতাম যে আপনার অনেক বয়স হয়ে গেছে, বিয়ে করেন নাই কেন? তো বলে যে বিয়েটা করি না এই সমস্যার জন্য। তো সমস্যাটা কি, একদিন মনে আমাকে বলেন যে আমার তো এরকমের আমার শারীরিক সমস্যা, আসলে আমার সমস্যাটা খুবই গুরুতর, একটা অনেকবার শুনি কিন্তু আমি আসলে বলতে পারি না, কখনো বোঝার চেষ্টা করি না এই সেটা কি সমস্যা কত বলে। আর আমার সাথে সমস্যাটা একটুটা বুঝলাম আমার সাথে হচ্ছে গিয়ে দেখা হয়তো আমি যখন জানতাম আমার হাজব্যান্ড হচ্ছে গিয়ে তখন চাকরি করতো কোম্পানি নেন, ও ওই কোম্পানিটা যখন চাকরি করতো উনি হচ্ছে গিয়ে টাকা যাইতো দিল্লি পাড়ি দিতে।
আবার ওই ডেলিভারি দিয়ে আসার সময় উনি হচ্ছে কি ইয়াবা নিয়ে আসতো, এবং উনি হচ্ছে কি রাতের বেলা হচ্ছে কি ওই ডেলিভারিটা চাইতো, এবং পরের দিন সকালবেলা উনি ঢাকাতে পৌঁছাইতো। আমি তখন বসলাম, আমি ঢাকায় বসেছে, তখনই আমি হচ্ছে কি অফিস থেকে বের হয়েছে, এটা আবার 8 থেকে বের হয়ে অফিস যেতাম, অফিস করে আবার রাতে আবার বসায় ফিরতাম না, কারণ আমি জানতাম যে আমার হাজব্যান্ড বাসায় আসছে, তার মানে উনি হচ্ছে কি ডেবা নিয়ে আসছে। তো আমার অবস্থা কি হবে আমি তখনই কল্পনা করতাম, মানে এটা কল্পনা কি, মানে কি করতো নিয়ে ঠিক এবার কারণ নিয়ে যাবে, করার পরে আমার নাম খেয়ে শারীরিকভাবে চর্চা করতো। তো তারপরে আমি হচ্ছে যে ইনিয়া বানিয়ে নিয়ে আসতো, বা উনি হচ্ছে কি গা বানিয়ে বাসায় আসতো, সেদিনকে আমি আর হচ্ছে গিয়ে অফিস করে আবার বাসায় যেতাম না, মানে ভয়ে বাসায় যেতাম না, ভয়েই বাসায় যেতাম না। তো আমার এই মুহূর্তে আসলে আমি বড় বড় নিয়ম কখনোই কোনো কেউ ছিল না যে যার কাছে আমি একটা দিন বা একটা রাত বা 2টা ঘন্টা খাবি, কেউ ছিল না। তো এই মুহূর্তে শুধুমাত্র ওই রোগটাই ছিল, যে কাউকে কোনো ছিল মানুষ, বা ওনার সাথে আমার ওই রেখকি সম্পর্ক পুরোপুরি কিন্তু ছিল। তো আমি আসলে উনি আমার সব কিছুই জানতো, কিন্তু এই বিষয়টা আমি ওনারে বলি নাই যে ভাই আমার হাজবেন্ড যে ইনি আমাকে টর্চার করে, বা এই জন্যই বাসায় যাবো না, বাসায় আমি রাস্তায় বসে থাকতাম, কেন আমি যাবো না বাসায়। তো উনি বলতো যে আরে মারবে না, তোরা কি কিছু বললে আমি দেখবো না কি যা। কিন্তু আমি সবাইকে বললাম না যে আসলে সমস্যাটা কি। তো ওপরে একটা দিন আমি হয় যে এমন হয় যে আমি হচ্ছে গিয়ে উনি যখন সকালে আসে, আমার অফিস বন্ধ, কিন্তু আমি বলি যে আমার অফিস আসি, তো বললে সকালে আমি বাড়িতে বের হয়ে যাই, কারণ কি আমার হাজব্যান্ড সকালবেলা আসবে। তো বের হয়ে যাওয়ার পরে সকাল থেকে দূর পর্যন্ত আমি রাস্তায় থাকি। তো হচ্ছে তারপর পরে তখন আমার বুঝতে পারবেন ক্ষুধা লাগে, তো বসা থেকে পরে আমার মনে হচ্ছে যাবে। আমার কাছে কোনো টাকাও ছিল না, বিশালের কথা বলছি। তো তখন আমি হচ্ছে কি বলি যে আমি আর বাসায় যাব না, এখানে বসে থাকবো সারাদিন। বাট রাতের বেলা কোথায় যাব এটা নিয়ে আমি খুব টেনশনে ছিলাম। তো আমার কাছে কিচ্ছু ছিল না, টাকা টোকা। আমি দুপুর পর্যন্ত যখন রাস্তায় বসে থাকি, তখন আমার এই লোকটার কথা মনে পড়ে যে ওনাকে একটা ফোন করি বা বলি যে আমি বাইরে, আমি রাস্তায়। তো আমি ওনারা ফোন দিয়ে বলি যে আমি এরকম বাইরে আছি। তো উনি আসে, এসে আমার সাথে রাস্তায় দেখা করার পর বলেন যে তুই তাহলে আমার বাসায়, আমার তো বাসায় এখানে, আমি তো বাসায় কাছাকাছি, ওই রাস্তায় বসেছিলাম তাই। কিন্তু আমি আসলে উনি এমনি বলাতে সিরিয়াস ছিল, যে কারণ আমি তো ওই মুহূর্তে আসলে আমি বাসায় যাব সেটাও ভাবতে পারতেছিলাম না, বা আমি ভাবতেছিলাম যে আমি খাবো, বা আমার প্রচুর পরিমাণ পানি প্রসর হয়েছিল, বা আমি তখন কি করবো আমি বুঝতে পারতেছিলাম না। আমি জানতাম যে উনি একটা থাকে ওই বাসায়, উনি একটা ছেলে মানুষ একা থাকে, সব কিছু জানা সত্ত্বেও আমি উনার বাসায় যাই, বা আমি যাইতে যাই, এবং আমি ওনার বাসায় যাওয়ার পরে উনি আমাকে ভাত খাইতে দেয়। আরেকটা কথা যেটা সে শুরু থেকেই বলছিলাম, যে আমি জানতাম যে ওনার সাথে আমার হচ্ছে গিয়ে 17 সালের ডিসেম্বরে পরিচয় হয়েছে, বাট আমি 20 সালে কথা বলছি। আমি এখন এই পর্যন্ত আমি কোনোদিনই শুনি নাই যে উনি করছে গিয়ে ডাল আর আলু ভর্তা, বা ডাল ভর্তা বা এগুলো ছাড়া আমি কোনোদিনও শুনি নাই যে উনি অন্য কোনো কিছুতে ভাত খাইছে। তো আমি মনে হয় বাসে চাই উনি আমাকে দিয়ে ভাত খাইতে দেন, আলু ভর্তার ডাল। তো আমি ভাত খাই, ভাত খাওয়ার পর উনি বলে যে তোর বাচ্চা দিয়ে গেছিলাম, চলো আমার বাচ্চা তোকে থাকে না, তাছাড়া আমি সিনামনিস তোর তো রাখতে পারবো না, তোরা বাসায় নিয়ে আসি চল। কিন্তু তখন আমি বলেছি আমি বাসায় যাব না, আমি ওখানে থাকতে চাই। তারপরে উনি বলে যে এখানে থাকিস না, তাছাড়া এগুলো সমস্যা হবে, তোরা সম্পর্কে কথা তো কেউ জানি না, বাট এটা মানুষ তো অন্য চোখে দেখবে বা অন্যরকম হয়েছে, তারপরে তার বাসায় দিয়ে আসি। তো আমি আসলে বাসায় যাই না, আমি ওখানে থাকি, এবং আমার ফোন টোন সব কিছু অফ। তারপর আমি ওখানে থাকি। ওই দিন রাতে ওর সাথে আমার সম্পর্কটা ওই দিন খারাপ হয়নি, আমার সাথে আমার সম্পর্কটা এরকমভাবে খারাপ হয়েছিল যে আমি যখন ওনার কাছে যাওয়ার পরে আমার মনে হয়েছে যে এই যে একটা আস্থা আমার সবই মাত্র আমার জীবনে মিলছে, যে আমি এখানে এসে হয়তো থাকতে পারবো। কিন্তু তারপর থেকে যেদিনই মনে হইতো যে আজকে আমার হাজব্যান্ড স্টেজে আসবে, ওই দিনই আমি বাসা থেকে পালায় আসতাম বা পালানো করতাম। তখন দেখা গেছে যে আমার হাজব্যান্ডের কাছেও এখনও আমি আরও বেশি দেখলে যে রাতের বেলা কই ছিলি বা কী করছিলি, তখন বলতাম যে আমার অফিসে হচ্ছে গিয়া নাইট ছিল, রাতের বেলা কাজ করতে হবে, এরকম আমি বলতাম। যত মিথ্যা দিল সব বলে আমি এভাবে বাঁচার চেষ্টা করতাম। আপনি ওখানে স্টে করতেন? আমি ওখানে স্টে করতেছি ওনার কাছে। আমার কাছে কোনো ওরকম মানে সবসময় আসলে আমার কাছে কোনোদিন টাকা থাকতো না। চাকরি করার আগে দেখতাম যে আমি তো বেতনের টাকাটা থেকে আরও 5,000 টাকা এখন আনতে হবে কোনোখান থেকে, কিন্তু আমার বাসা ভাড়া বা আমি যেটা টাকা দিতে হবে এটা তো আমি দিতে পারতেছি না। তো সবসময় 5,000 টাকা কমই থাকতো, 6,000 টাকা কমই থাকতো, কোনোদিন 1 টাকা বেশি থাকতো না। তার মানে এটাতে আমি কারো না কারো জানাতেই হবে। তো সেই সময় ওনাকে জানাই যে আমি এরকম। তো উনি ব্যাপারটা খুব সহজেই মাইনা নেয়। মাইনা নেওয়ার পর উনি বলে যে আচ্ছা ঠিক আছে,
তুই হচ্ছে গিয়ে আমারই মাফ করে দে, তুই করা আর বসুন করা, আর যত টাকা লাগবে আমি দিব। পরে উনি অ্যাবর্শনের জন্য এক জায়গায় কথা বলতে বলে, এমন একটা জায়গায় কথা বলতে যাই যেই ক্লিনিকে আসলে আমরা তো বিটিতে একটা আপু কাজ করে, মানে উনি হচ্ছে কি নার্সদের শিখে কাজ করে, ওই আপু কাজ করে। আমি যখন বলি বারবার বলে যে তোমার এটা তো করবা ঠিক আছে, কিন্তু ভাইবা চিন্তা দেখছো তোমার হাজব্যান্ডের বলছো এরকম তো বলে, তো উনি বলে যে তোমার হাজব্যান্ডে নিয়ে আসো, তার সাথে আগে কথা বলি, তারপরে এটা করবা কিনা এটা ডিসাইড করবো আমরা। পরে আমি বললি আমার হাজব্যান্ডের তো দরকার নেই, আমি বললি আমি করবো না, বলি তোমার দরকার না হইলেও আমাদের দরকার আছে, হাজব্যান্ডের সাথে আগে কথা বলতে হবে। তখন আমি আর রাগ করে নেন যাই না, কারণ হচ্ছে আমার হাজব্যান্ডেরও তুমি জায়গায় নিতে পারবো, দিন আমার হাজব্যান্ডের চিনে। তো সেই মুহূর্তে আমি এখন কীভাবে নিব, কাকে নিব, তো ওইটা আমি তখন জিগিয়ে এড়ায় এই বিষয়টা তখন আমি মাকে নিই যে আমার জীবনে আসে হবে, আমি আর এত কষ্টে সহ্য করতে পারতেছিলাম না এই মুহূর্তে। ঠিক বিষয়টা আমি পুরো বাদ দিই, আমার মনের মধ্যে সবসময় আমার জ্বালাতন করতে যাক, এটা আমি বেদরে আছে, এটা আমি কী করবো, কিন্তু কিছু করতে পারতেছিলাম না সেই মুহূর্তে। টাকা বুট আর অনেক কিছু দরকার, আর আমার চাকরিটা তখন চলে যাবে যদি আমি করতে যাই। তো তারপরে সব কিছু ভয়ও আসলে করি না, তখন এটা ঠেকা যায়। যখন এটা 5.5 মাস হয় তখন হচ্ছে কি আমি ওনারে বলি যে আমি তো এটা বলছি না করেছিলাম না, অবশ্য না, ওনাকে কিন্তু চাটাইছিলাম হ্যাঁ করে তুলছি, কিন্তু পড়ছিলাম না অবসরটা। যখন 5.5 মাস হয় তখন ওনাকে বলি যে আমি অবসরটা তো করাইনি। তখন আমি বলি কী করতেছিস, তুই কী করতেছিস, তুই এখন পর্যন্ত অবসর করাসনি, উনি অনেক উত্তেজিত হয়ে যায়। তখন আমি বলি যে হ্যাঁ আমি অবসরটা করাইনি, আমি এটা করাতে পারবো না। আমি বলতেছি যে খান কি, বললাম যে আমি তো ওখান থেকে, ওরা বলে যে হাজব্যান্ডের লাগবে এই সেই, আমি হাজব্যান্ডের কোথায় নিয়ে যাবো, তা কি তখন উনি খুঁজতে থাকবে যে কোথায় অ্যাবর্শনটা করানো যায়, কিন্তু অনেক খুঁজে কোথাও করতে পারে না। 5.5 মাস থেকে কেউই অ্যাবর্শন করতেছে না, বলবে না বলে, বলবে করবেন না। তো আমার তো ওনার বাসায় যাওয়া আসা থাকতেই ছিল। তো আমি এর মধ্যে ওই প্রেগনেন্টের যখন হয় তখন আমি আসলে একটু মানে আমার নিজের প্রতিও কেমন যেন একটা ঘৃণা হয় বা ওনার প্রতি একটু অন্যরকম হয়ে যায়, তারা এরকম তারপরে হয়েছে। তো পরে উনি হয়তো জন্য হয় যে ঝাড়খণ্ড নিয়ে অবশ্যই আমি করানো করছে তাকে দিতাম না যে আমি লাগলে মরে যাবো বা এরকম কিছু, বা এরকম নিকট কিছু করবো না। তো তারপরে উনি হচ্ছে এক জায়গায় কথা বলেন, বলার পরে কাজ হয় না, পরে উনি আমার হাতে পায়ে ধরে যে তুই অ্যাবর্শনটা করা আমার ভুল হয়ে গেছে, আর তুই অ্যাবর্শনটা করা দেখ কোথাও অনেক টাকা নিয়েও বা কোন কাছে করে যদি করে। পরে আমি এক জায়গায় কথা বলি, বলার পরও বলি যে এটা তো ফায়দা মান ওইভাবে হবে না, এটা এখন ডেলিভারির মতোই হবে, যেহেতু অনেক বেশি সময় হয়ে গেছে। তো সেই রিস্ক নেবে কে, তুমি সেই রিস্ক নিয়ে যদি পিছু হয় আমরা দায়ী না, আর তুমি করতে পারো, আর সেটাও এটা আমার ক্লিনিক জানবে না, মানে আমি মেডিসিনটা তোমাকে বাহির থেকে দিব এবং আমি সব কিছু তোমাকে বলে দিব, তুমি কোথায় গিয়ে করবে এটা তুমি ভালো জানো, আমি জানি না। তো তখন আমি অনেক বলি যে আসলে এই মেডিসিনটা ইউজ করার পর আমার কি হবে আমি তো জানি না, কিন্তু আমরা তো বাসা যেতে পারবো না। তো এখানে আমার একটা ডাক্তারদের জন্য রাখেন, যেহেতু আপনি অ্যাবর্শনটা করাবেন এবং উনি 10,000 টাকা নিবে, তো 10,000 টাকা আপনি নেবেন বা আপনি আরও করাবেন, তাহলে আমার জীবনে রিস্ক হবে না, আমি মারা গেলে সমস্যা নেই, কিন্তু আমি যদি আমি থাকবো কোথায় বা এটার অ্যাবর্শনটা কোথায় করাবো, যদি এখানে করানো সম্ভব হয় তাহলে এখানে একটু করান। তখন উনি বলে না এসব আমি আমরা এখানে করাই না, ওনার ছিল ওনার বাসা, তো উনি ওই মেডিসিনগুলো আমাকে দিয়ে দেয়, দিয়ে দেওয়ার পর উনি বলে যে তুমি এবার বাসা চলে যাও, কোথায় যাও করো সেখানে চলে যাও, বাট তুমি অল্প সময়ের মধ্যে চলে যাও যেখানে যাও। তো তখন আমি হচ্ছে কি ওনাকে ফোন করে বলি যে আমি খুব অসুস্থ, আমি তো ওই মেডিসিনগুলো নিয়েছি, এখন আপনি কোথায় আসেন, খুব অল্প সময়ের মধ্যে ওটা নিয়ে যান। তো উনি খুব অল্প সময়ের মধ্যে আসা নিয়ে যায়। আরে উনি আমাকে নিতে আসার পরে আমার কোনো জ্ঞান থাকে না, উনি আসতে আসতেও 20 মিনিটের বেশি হয়ে গেছিলো, কিছু সেও আমার কোনো আমি থাকে না। উনি আমাকে পরে মানে প্রথমে সিএনজিতে যখন দেখে যে মানে প্রথম রিক্সাটা যখন দেখে যে আমার কোনো জ্ঞান নেই, তারা নিয়ে যাচ্ছে, তো উনি বিপদে পড়বে এই কারণে পরে উনি রিসুমেন্ট সারা দিয়ে সিএনজি করে উনি আর বাসায় আমার নিয়ে দেয়, ওনার বাসায় নিয়ে তারপর উনি মানে শোয়া রাখার পরে 2-1 ঘন্টা পরে হচ্ছে কি আমি অসুস্থ হই, এর মধ্যে আমার কোনো জ্ঞানই ছিল না। তো তারপরে হচ্ছে গিয়ে 2-1 ঘন্টা পরে যখন আমি দেখি যখন খুব পেন হচ্ছে, আমি খুব অসুস্থ, তখন ওনারা ছাড়া তো আমি আমার পাশে আর কাটা দেখতে পাই না, আর উনি যত সহযোগিতা যা হেল্পের প্রয়োজন হয় ওনার কাছ থেকেই নিছে, বা ওনারই আমি ওইভাবে সব কিছু বলি যে আমার এরকম লাগতেছে বা আমি তো বাঁচবো না আর বা এরকম বলি। তো বলার পরে হচ্ছে কি অ্যাবর্শনটা ওনার বাসায় হয়। একটা কথা আমি বলতে ভুলে গিয়েছিলাম, আমি যে ওই অ্যাবর্শনটা করাই ওটা ধরে 5.5 মাস পাস ছিল, যেদিন আমি অ্যাবর্শনটা করেছি একটা হবে যাক তারই 2-3 দিনের আগে থেকে আমি প্রত্যেক দিন স্বপ্ন দেখতাম
যে একটা ছোট্ট বাবু আমার আমার গলা টিপে ধরতেছে, আবার আমাকে মাইরে ফেলতে চায়। আমি ওই কথাটা ওনারা বলছিলাম বারবার যে আমি অ্যাবর্শনটা ওই মুহূর্তে, ঠিক ওই মুহূর্তে যেটা 2-3 দিনটা হয়ে আমি স্বপ্ন দেখি যে একটা ছোট্ট বাচ্চা হাঁটতে পারে না, আমাকে আমার মাইরা ফেলতে চায়। তো ঠিক ওই মুহূর্তে আমি বুঝতে পারি যে হয়তো অ্যাবর্শনটা মানে করাটা ঠিক হবে না, ভাই এমন আমি সে না করাই অনেক ভালো হবে, এমন আমার ভালো হবে, এই জন্য আমি সব ভাবিটার বাঁচাইতে চাই। কিন্তু তখন ওই বাবুটার জন্যই মানছে প্রথমবার এই সিদ্ধান্ত নিতে, যেটা আমি কোনোদিন নিজে জানতাম না। যে প্রথম বাচ্চার বয়স কত তখন, তখন আমার বাবুর পেশু থেকেই 3.5 বছর, এবং বাবার সঙ্গে থাকতো না, আমার মায়ের সঙ্গে থাকতো। আপনার প্রথম হাজবেন্ডকে জেনেছিল যে সেকেন্ড বাচ্চাটা তার নাম? এটা কি জানা? তার না, সে বলে ইচ্ছাসি করার জন্য। সে জানে তো যে তার বেবিটা, সে জানতোই না, সে জানতে বলেই নয়। আচ্ছা, তো আপনি সেকেন্ড বাচ্চাটা অ্যাভয়েড করলেন, তখন তার সাথে আপনার কি সম্পর্ক, বা ফার্স্ট হাজবেন্ডের কি সম্পর্ক? দূরত্ব সম্পর্ক, জাস্ট দূরত্ব। শুনি যে আমার হাজবেন্ড, এইটাই আমি জানি না, জাস্ট আমি তার ঘরেই থাকতেছি, সে আসলে আমার পালাই বাইরে রাখতেছি। তাহলে তার সাথে আমার সম্পর্কটা কেমন হইতে পারে? সে ওই এক পর্যায়ে থাকে যে বলতেছে যে আমরা রাখবে না বা ছেড়ে দিবে, বা বলতেছে যে এক অন্য সম্পত্তি হবে, যে কালকে এসে যেন দেখে যায় তুই বাসায় নাই, তুই কোথায় চলে যাইস, হ্যাঁ এরকমই বলতেছে। কিন্তু আমার তখন তো কোনো পথ নাই, কি করব? আমি সব কিছুই করতেছি। যখন আমি অবসানটা করাবো ভাবছি, ওই মুহূর্তে আমার মনে হয় না, এর আগে কখনোই আমার মনে হয় না যে লোকটার সাথে আমার সম্পর্কটা এরকম রাখবো না, বা এরকম না হলো, এরকম হলে ভালো হতো, এরকম কোনো দিন আমি ভাবিনি। কিন্তু ওই মুহূর্তে ওই বাবুটা যে আমার সাথে প্রায় সময় দেখা করতো, আমি ঘুমাইলে আইসা দেখা করতো, শুধু এই কারণে ওই কথাগুলো ওনাকে বলি। এবং ওনাকে বলার পরে আমি একদিন ওই কথাগুলো বলি, এটুকু আমি খুব ভালোভাবে বুঝে শুনে বলেছি। উনি আমাকে এই সম্পর্কের মাঝখানে প্রায় সময় বলতো যে তোর জীবনে এই এত অল্প বয়সে শেষ করে দিতি, তো তুই যদি আরও আগে আসতি আমার জীবনে, তাহলে দেখে গেছে যে আপনাকে বিয়ে করতাম। আর তুই তো আমার সব সমস্যা জানিস, এই সমস্যা জানার শর্ত নাকি তুই আবার অনেক ভালোবাসিস। আমি তো বলি যে আমি ভালোবাসতাম, এটা আমি কখনো বুঝে না বলিনি, আমি বলতাম তার নেই তো আসলে এরকম ছেলেই ভালোবাসি, আমি করে এই জন্য খুব ভালোবাসি তো এই সময়টাতেই। কিন্তু ও আসলে তখন আমাকে বলেছে তুই যদি আর আগে আসছিলে তোরে বিয়ে করতাম, তো আমার তখন মেয়ে বিয়ে করবে না, কারণ বিয়ে করলেও সে থাকবে না, তুই এত ভালো, তুই যদি আমার বিয়ে করতি আমি আরো আগে আসতে তোকে করতাম। তো ওই বাবুটা যখন আবাসন করার এক কথা আমি ভাবি, বা আমি যখন ভাবি সেটা আমি করব না, তখন হচ্ছে 5 টাইম আমি মনে হয় পায়ে ধরানে কান্নাকাটি করি। অবশ্য পায়ে ধরার আগে আমি যে অনেকবার প্রিপারেশন নিয়েছি এই বাবুটা রাখতে গেলে আমার কি করতে হবে, ভাবি এটা কীভাবে থাকবো। তো তখন আমি হচ্ছে গিয়ে একদিন ওনার সাথে দেখা করে আমরা ওনার পাশাতে কান্নাকাটি করে অনেক, আমি তোমার সাথে আমার কেমন সম্পর্ক, কি সম্পর্ক, আমি সে সম্পর্কের নাম জানি না, বা সে সম্পর্কটা কি আমি তাও জানি না, ভালো খারাপভাবে বুঝি না। আমি জানি যে তুমিও ভালো মানুষ, তুমিও জানো যে আমি ভালো মানুষ, তাহলে একটা তুমি আমার সাথে মিশতে না। তো আমি সেই জায়গা থেকে তোমারও বলতেছি আমি এরকম আমার মিস করতেছি, এই বাহুটা রাখছি, আমি রাখতে চাই। তো তুই এই সম্পর্কে নামটা চেঞ্জ করে অন্য কোনো নাম দিতে পারবা কিনা, ভাই বাবুটা রাখতে পারবা কিনা, বা আমিও এরকম পড়ি। যদি তুমি অন্য কোনো সম্পর্কে নাম দিতে না পারো, তাহলে তুমি যখন বলছিলে যে তোমার বড় ভাই নাকি বাচ্চা হন না, তো বাবুটা রাখার মতো সুযোগ দাও, তারপর তোমার বড় মারে নাইলে বাচ্চাটা দিয়ে দিও। তবে তখন ও বলেছে না, এই বাচ্চা রাখা যাবে না, আর তোমার সাথে আমার সম্পর্কের নাম চেঞ্জ করবো কীভাবে, তোমার তো তখন উনি বললে যে আমি তো সুমনের মতো মুসলমান হতে পারবো না, ধর্ম ছাড়তে পারবো না, কীভাবে আমি এই সম্পর্কের অন্য কোনো নাম দিব, তো অ্যাবর্শনটা করে ফেলাম। এটা বলার পরে অ্যাবর্শনটা হয়, এবং সেটা হওয়ার পরে তার কিছুদিন পরে ওনার সাথে আমার ওই যে কথা হয়েছিল, উনি বলেছিল আমি যে ভাবে দেখবো যে কোনোভাবেই তোরা রাখতে পারি কিনা, আমি চেষ্টা তুই আমার সাথে থাক, সারা জীবন তোরা দেখতে পারি কিংবা তোরা রাখতে পারি। তো তখন উনি অনেক আমি ভেবে দেখবো। তো তারপরে হচ্ছে আস্তে আস্তে ওনার সাথে এরকম একটা সম্পর্ক হয় যে উনি আমাকে নেবে, সারা জীবন ওনার সাথে থাকতে পারবো, বা উনি আমাকে নেবে এরকম একটা। কিন্তু এখানে ধর্ম একটা কথা দিল, যিনি বলছিল যে
হচ্ছে কি আমি একটা মুনসে মনে হতে পারবো না। আর এটার পরও অবরণে মুনসে যে হ্যাঁ তার কোনো বিষয় না, কিন্তু আমার ফ্যামিলিটা কখনো এটা জানা হইতে পারবো না যে আমি এরকম হয়েছি বা এরকম শুভ যেরকম সম্মান বসে জানাইছি বা এরকম কথা এরকম আমি কিছু কখনো জানাইতে পারবো না। তা আমি মনে হচ্ছে ঠিক আছে কাউটা জানাইতে হবে না, কারো জন্য এত দরকার না, জানালেই হবে। তো উনি হচ্ছে গিয়ে তারপর যখন আমার বিয়ে করতে যায় উনি তখন তো উনি হচ্ছে একটা কাগজপত্র সব তো এ ধর্মে না, আর আমার তো মুসলমান ধর্মে। তো সেক্ষেত্রে ওনাকে তো আমার বিয়ে কোনোভাবেই সম্ভব না। তো কোনোভাবে সম্ভব না। উনি বলেছে আচ্ছা ঠিক আছে আমি হচ্ছে কি তুমি তোমার কাগজপত্র আমি হচ্ছে কি দেখে তুমি করতে পারি কিনা। তো ওনার হচ্ছে আমি এগুলো জানতাম না, ওকে যে মহরে ওনার হচ্ছে গিয়ে বন্ধুর মতো তার সাথে সব কিছু শেয়ার করার পরে আবার বার্থ সার্টিফিকেট তৈরি করে ফেলে। বাট আমার ঠিকানা বা আমার কোনো কিছু না, উনি আমার জাস্ট এইটা প্রমাণ করতে চায় যে আমি হিন্দু, ঠিক আছে। এরকম একটা বার্থ সার্টিফিকেট তৈরি করে ফেলে। তারপর ওই বার্থ সার্টিফিকেট দিয়ে ওনার সাথে আমার বিয়ের কাগজটা আর কি ওই বার্থ সার্টিফিকেটগুলো বা আমার ছবি টবি সব কিছু যখন ওই মোহরির কাছে দেয়, তারপর উনি হচ্ছে গিয়ে আপনার এই বিয়ের কাগজটা তৈরি করে ফেলে। এবং বিয়েটা হচ্ছে হিন্দু ধর্ম, মানে আমি পড়ার পর দেখি যে বা আমি যখন সিগনেচার করতে তখন আমি দেখি যে বিয়েটাও আসলে হিন্দু ধর্ম অনুযায়ী হয়েছে বা হিন্দু এরকমটা। তখন আসলে আমার হাজবেন্ড যে সে সব কিছু জানে গেছিল যে আমি এরকম হয়েছিলাম বা ওর সাথে আমার এরকম একটা সম্পর্ক হয়েছে, সব কিছু জানে গেছিল। তো সেই মুহূর্তে হচ্ছে আমি যে উনি হচ্ছে গিয়ে ঘরে যে সমস্ত কাপড় চাপড় সব কিছু যা কিছু থাকে সব মলে ঝুড়িতে নিয়ে ফেলে আসে যে তুই আর বাসায় থাকবে না। আমি বাসায় এসে তো যদি ওটা না পাই তাহলে বাসায় তুই থাকলেই কি না থাকবি কি, তোরে দিয়ে তো আমার কোনো লাভ হবে না, তার চেয়ে ভালো তুই কোথাও চলে যা। তো ওই মুহূর্তে আমি চলে আসি ওনার কাছে চলে আসি। সেদিন ওনারা বলিনি, শুধু বলেছিলাম যে আমি তো অনেক সমস্যার মধ্যে আছি, আমি মরে যাওয়ার পর আর আমি নিলে কি হবে, আমি বাঁচতে থাকতে চেষ্টা করে দেখেন একবার আমার নিয়ে যাচ্ছি না, আমি মরে গেলেও অনেক আগে মরে যেতাম, কিন্তু আমি বাঁচতে যেতাম, বারবার বাঁচতে চাই। তো ও তখন বলেছে আচ্ছা ঠিক আছে। পরে ও একটা বাসা দেখে ওই বাসায় আমার টিকি আর ওই কাগজপত্রগুলো ও করে। তখন ও আমার সাথে কাগজ নিয়ে একটা কথা, ওই যে হিন্দু ধর্মে আমি কেন বা এই বিয়ে কাগজগুলো হয়েছে বা বিয়েটা কেন হিন্দু ধর্মে। আর ও কিন্তু এই কথা না মানে বলে যে এটা জাস্ট আমার ফ্যামিলি দেখবে, আমার কি সেটা তো আমার ফ্যামিলি জানে, আর আমি এখন কি অবশ্যই তুমি জানবা, বাট এগুলা যে সবাইকে জানাইতেও শোনাইতে হবে এমন তো কোনো কথা নাই, কাগজে তো প্রমাণ হবে না যে আমি আসলে কি। তো এরকমটা বলে। তো যখন ওই বাসায় নেই, বাসা নেওয়ার পরে হচ্ছে গিয়ে বাসায় আসে বা আমার কাপড় চোপড় নিয়ে আসে, আমি আর ওই বাসায় থাকি। তো ওই বাসায় থাকি ও হচ্ছে গিয়ে দেখে যে ওর কোনো কাপড় চোপড় টোপড় কিছু তেমন মান বা তুই একটা কাপড় চোপড় এরকম বা ওর যে বাজারটা ছিল সে বাসে ও সব কিছু আছে, ওগুলো ছাইরা আসে না। তো আমি হচ্ছে গিয়ে ওর কিছু সব দেখি যে ওর কাপড় চোপড় বা কাগজপত্র কোনো কিছুই এই বাসায় আনে নাই। তো ওইভাবে থাকতে থাকি ওর সাথে। কত সালের ঘটনা এটা? এটা 20 সালের জুন। আচ্ছা, এবার আমি কয়েকটা কোয়েশ্চেন করব আপনাকে। আপনার পুরো গল্পটা আমি বুঝে গিয়েছি, তারপরে আমি কয়েকটা কোয়েশ্চেন করে এন্ডিং এর দিকে যেতে চাই। আপনি কি এখনো ওর সঙ্গে আছেন নাকি ছাড়াছাড়ি হয়ে গেছে? ছাড়াছাড়ি হয়ে গেছে, হ্যাঁ, ডিভোর্স হয়ে গেছে। প্রথম একজনকে আপনি ডিভোর্স দিতে পারেন নাই বা দেন না? দেন নাই। আচ্ছা, কি করেন আপনি বর্তমানে? আমি বর্তমানে কিছু করি না। কিছুই করেন না। থাকেন কোথায়? মানে কিভাবে আছেন? খাওয়া দাওয়া একটা মানুষের তো অ্যাটলিস্ট 3 বেলা খেতে হলে বা কিছু রোজগার করতে হয়, এগুলো সাপোর্ট পান কোথায়? এগুলো সাপোর্ট হচ্ছে গিয়ে আমি নভেম্বরের 27 তারিখে হচ্ছে 24 তারিখে হচ্ছে গিয়ে ডিভোর্স হয়েছে। তো ডিভোর্স হয়েছে তারপরে আমি 27 তারিখে ঢাকায় আসছি এবং আমার সাথে যে মেয়েটা আসছে ওর কাছেই আসছি। এবং এই যে কথাটা আমি বলতে চাইছিলাম যে আমার সেই হাজব্যান্ড এখন পর্যন্ত ডিভোর্স না দেওয়ার কারণে আমাকে এখন পর্যন্ত ব্যবহারও করে যায়, এখন আপনি তার সঙ্গে যান এবং আলটিমেটলি আপনাকে স্ত্রী হিসেবে ব্যবহার করেন। হ্যাঁ, আমি আসলে শুধু ডিভোর্স না, আমি কোথায় থাকবো কোথায় যাব সেই জন্যই কিন্তু এই সেকেন্ড টাইম যে বিয়েটা বা এত কিছু করছি শুধুমাত্র বাঁচার জন্য, নিজে কোথায় থাকবো সেই জন্য আমি কোনো সময় আমি আত্মহত্যা করতে চাইনি। দেখেন এখানে একটা বিষয় বলি আপনাকে লিমা, আপনার নাম তো লিমা, আমি আপনার এই গল্পটা এমনভাবে এখানে উপস্থাপন করেছি, আমি আসলে আপনার গল্পের মধ্য দিয়ে একটা জিনিস সবাইকে বোঝাতে চেয়েছি যে একটা মেয়ের সোশ্যাল সিকিউরিটি
কতটা ইম্পর্ট্যান্ট একটা মেয়ের অর্থনৈতিক সিকিউরিটি কতটা ইম্পর্ট্যান্ট, আপনি যেগুলো কথাগুলো আজকে এখানে বললেন সেটার মধ্যে কতটুকু ভুল ছিল, কতটুকু মিথ্যা ছিল, কতটুকু সত্য ছিল সেটা আপনি জানেন, কিন্তু এরকম একটা ঘটনা মানুষের সঙ্গে ঘটতে পারে বলে আমরা বিশ্বাস করি। হ্যাঁ, তো আপনি জানেন না আপনার ফিউচারটা কি হবে, কোথায় যাবেন, কি করবেন তাদের, এটা ঠিক যে একদম জিরো ক্যাপিটাল অবস্থায়ও যদি একজন মানুষ থাকে তাহলে আমি বলবো যে তার দুটো হাত আছে, দুটো পা আছে, সুস্থ আছে, সে কাজ করে খাওয়ার সামর্থ্য রাখে। আমরা এখানে এমনও গল্প প্রচার করেছি যে গত সপ্তাহের আগের সপ্তাহে গেল ভদ্রমহিলার চেহারা সুন্দর এবং সেও আপনার মতো ভিন্নভাবে ভিকটিম, কিন্তু সে একটা মানুষের বাসায় থাকে, কাজ করে, দুবেলা দুমুঠো অন্য, এবং তারপরেও তার সমস্যাটা এত জটিল যে তার বাচ্চা আছে, সে বাচ্চাটা কিনে তার সার্ভাইভ করতে হয়। তো আমি আপনাকে একটা জিনিস যেটা বলতে পারি, আপনার এই গল্পের মধ্যে প্রথম বিয়েটা তো আপনি নিজেই করেছিলেন, তাই কি নয়? দ্বিতীয় বিয়েটা সেটাও আপনি নিজেই করেছিলেন, এবং সেখানে নিশ্চয়ই আপনার কোনো না কোনো, আমি মনে করি যে ভুল ছিল। ভুলটা এক পাক্ষিক না দ্বিপাকে, যে যিনি আপনাকে বিয়ে করেছে তারও ভুল ছিল, যে কোনো সংসারটা টেকে নামের এরকম হচ্ছে। তবে এটা ঠিক যে পরিবার ছাড়া হওয়াটা উচিত হয়নি। আপনার ভাই বোন যারা আছেন ওরা কোথায় আছেন? পরিবারের সঙ্গে আছেন নাকি পরিবারের সঙ্গে আছেন? আপনারা কয় ভাই বোন? 5 ভাই বোন। 5 ভাই বোন। বাকি বোনগুলো কোথায়? বাকি একটা বোন ওর বিয়ে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আর একটা বোন, 2 বোন 3 ভাই। আচ্ছা, নিয়মালি আমি মনে করি যে মেয়েদা কি জন্য বলা হয় যে মেয়েরা বা হয়তো পরিবারের যদি 2 বোন বা 2 ভাই থাকে তাহলে একটা মেয়ে যদি সেদ্ধ মনে হয় দেখা যেতে পারে, কিন্তু আপনার তো মনে হচ্ছে যে আপনি যে পরিস্থিতিতে হচ্ছে 5 বোন না, আপনি আপনার সময় খারাপ থাকা সত্ত্বেও সময় খারাপ ছিল, একটা কিন্তু মনে রাখবেন দায়িত্বতার সমস্যা যে একটা মানুষকে কোনদিনও রাট হয়ে সময়ের সঙ্গে একটু রাখি। যে বললাম যে আমি আমার মার পর্যন্ত ভালোবাসি, আমার মার খারাপ আচরণ উল্লো আমি কোনো সময় নিতে পারতাম না, আমি কোনো সময় মানতে পারতাম না। এইটা একটা মেজর মিস্টেক। আমাদের প্রত্যেক কিছু মানে এটা ফেল করি, ভরঙ্গ রকম ভাবে ভুল করি। আমাদের বাপ মায়ের খারাপ আচরণকে আমরা মনে করি আমাদের জীবনে অবশ্যই, এবং সেইটার বয়সটা ওই যে 16 বছর অ্যাডোলেসেন্স পিরিয়ডটা, কিন্তু মা বাবা কেন খারাপ ব্যবহার করেন, বাবা কেন বকা দেন, মা কেন বকা দেন, এইটা যখন বুঝবো আমরা তখন আলটিমেটলি অনেক লেট হয়ে যায়। আপনি যখন মায়ের বয়সে যাবেন, আপনি যখন বাবার বয়সে যাবেন তখন আপনি বুঝবেন যে কেন এটা তারা করতো, যদিও এটা করা উচিত না। খুব টেকনিক্যালি বিহেভ করো এটা একটা বাচ্চার সাথে, বিশেষ করে এই সময়টাতে বয়সন্ধিকালের। তো এইটা আপনার সাথে করা হয়নি, কিন্তু এটাও তো একটা অনেক বড় শিক্ষা আছে। ঘর ছেড়ে এসে একটা ছেলেই যেখানে নিরাপদ না, একটা মেয়ে সেখানে আমাদের সামাজিক রূপ হতে অনেক ধরতে পারে। এই যে আপনার জীবনে হাট্টুকুলুতুর ঘটনা ঘটে গেছে, আপনার একটা বাচ্চা আছে, আপনি জীবনে ভঙ্গ রকমভাবে কষ্ট পেয়েছেন, তো সম্পর্কে এসে আপনার একটা বাচ্চা অ্যাভয়েড করতে পারেন। নট অনলি দ্যাট, আপনার একটা আনস্টেবল লাইফ, আপনার তার তো কি হবে, কি করবেন আপনাকে এরকম একটা জীবন, এবং বুড়ো জীবনে বা আমাদের সামাজিকতা একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়া বা আনিয়া হয়ে যাওয়া মানে হচ্ছে ধরে না হয় যে তার লাইফটা মহান। ওই যে আপনাকে বলেছিল যাই করুক না কেন, আমার মা তো বলেছে না যে যাই করুক না কেন এখানে থাকতে হবে, রাইট না? মা বলেছে না? এটাও তো আমাদের সামাজিক এই শিক্ষা থেকে আমি কখনোই বেরোবে আসতে পারবে না। আপনি কোন দোষ কোথাও বলেন 22 বছর প্লাস, 22 বছরে আপনি প্লাস পয়েন্ট হচ্ছে 22 বছরের জীবনে আপনি ঢুলে কাপড়া ইস্যু দূর করতে পারেননি। আপনি মনে হচ্ছেন মাদ্রাসার কারিয়ে পড়েছেন। সেই জায়গাটা থেকে আপনার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে আপনার শরীরে শক্তি আছে। আপনি চাইলে এখন যেভাবেই হোক পরিশ্রম করে গার্মেন্টসে হোক বা অন্য কোথাও হোক কাজ করে দুবেলার দুমুঠো অন্ন জোগাড় করতে পারবেন নিজেকে জন্য। এটা ঢাকা শহরে খুব এটা কঠিন গরম কিছু না। প্রথম কথা হচ্ছে এটা, কাজ নাই ঢাকা শহরে, কি আপনি কাজ দিচ্ছেন না, এটা আমি বিশ্বাস করবো না, ডেফিনেটলি করবো না। আপনি যে পরিমাণ অভিজ্ঞতা নিয়েছেন ঢাকা শহরে এসে, তাদের একটু বোঝেন কোনো না কোনোভাবে কাজে আপনি ঢুকে যেতে পারবেন। এবং একইভাবে এটাও ঠিক, আপনি আপনার জীবনে বিভিন্ন ঘাত প্রতিঘাত দিয়ে আপনি কি বলা যেতে পারে, আপনি কিন্তু বুঝেছেন কোন মানুষ খারাপ কোন মানুষ ভালো। আল্লাহর দুনিয়ায় সব মানুষ খারাপ এটা আমি মানব না। সো কোনো না কোনো কেউ না কেউ আপনাকে শেল্টার দিবে, কিন্তু শেল্টার দেওয়ার পরেই ওই মানুষের প্রতি দুর্বল হয়ে আপনি গভীর সম্পর্ক জড়াবেন কি জড়াবেন না, সেটার একটা শিক্ষা কিন্তু আপনি আপনার জীবনে পেয়েছেন। পাননি মুখে বলতে হবে, পেয়েছি। আচ্ছা, তাহলে সেই জায়গাটাও আপনার চিন্তা করার সুযোগ হয়েছে। আমি প্রত্যেকটা ঘটনা কি আপনার জীবনে যদি অভিজ্ঞতা হিসেবে নেই, তাহলে এই 22 বছরের জীবন অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাকি জীবনটা সুন্দর করা সম্ভব, অবশ্যই সম্ভব। আমি শুধু একটা কথাই বলতে চাই, প্রিয় দর্শক এবং শ্রোতা, আমি বিশ্বাস করি আমার এই জীবন গল্প অনুষ্ঠানটা গ্রামে একেবারে প্রত্যন্ত খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সব শ্রেণীর মানুষ এই অনুষ্ঠানগুলো শুনেন,
এবং প্রত্যেকটা গল্পই অনেক অনেক বেশি আমাদেরকে শিক্ষা দেয় কোনো না কোনোভাবে। বিশেষ করে একটা পরিবারের সন্তানের নিরাপত্তা খুব 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 জরুরি। এবং বাবা মায়ের যদি এখানে ভূমিকার কথা বলি তাহলে অবশ্যই বলতে হবে যে ওই সন্তানকে ওই সিকিউরিটিটা দেওয়াটা খুব জরুরি, তবে এটা সন্তানকেও বোঝাটা খুব জরুরি। বাবা মায়ের প্রতি রেসপেক্ট রাখাটা জরুরি, পরিবারের প্রতি শ্রদ্ধা রাখাটা জরুরি, রেসপেক্ট রাখাটা জরুরি। পরিবার যে কত গুরুত্বপূর্ণ, পরিবার থেকে বের হলে যে একটা আলাদা জগৎ, পরিবার থেকে বের হলে যে পুরো জগৎটি আপনার কাছে হায়নার মতো হয়ে যেতে পারে, অনেক বুভুক্ষ একটা জন্তু বা জানোয়ারের মতো হয়ে যেতে পারে, সেটাও বোঝাটা খুব জরুরি আজকের এই গল্পের মধ্য দিয়ে। তো সুতরাং পরিবারের সাথে রাগ করে হোক, পরিবারের সাথে অভিমান করে হোক, এমন কোনো সিদ্ধান্ত জীবনে নেবেন না যেটা আপনার জন্য কাল হয়ে যেতে পারে। অনেক মাই আছেন যারা তার সন্তানের কাছে প্রিয় না, আমি জানি জীবন গল্পে আমি জানি অনেক বাবাই আছেন যিনি তার সন্তানের কাছে প্রিয় না, এবং অনেক সন্তান আছেন যিনি তার বাবা মায়ের কাছে প্রিয় না। কিন্তু পরিবার চ্যুত হওয়া কখনই ওয়াইজ করে ডেস্টিনেশন না, যদি বিশেষ করে লিমার মতো অবস্থায় আপনারা পড়তে নামছেন। সো লিমা, আমি অনেক ধন্যবাদ জানাই আপনাকে, আর গল্পটা আমি প্রচার করলাম। আপনি আপনার দিনগুলো ভালো হবে, ভবিষ্যৎ ভালো হবে, এই শুভকামনা জানাই। আপনি কিছু বলতে চান শেষবেলার দেশে? আমি বলতে চাই আমার সেকেন্ড টাইমে সম্পর্কটা ছিল এটা আসলে আমার বুঝের বয়সে ছিল, কিন্তু সব ভুল জানা সত্ত্বেও আমি করতেছিলাম, শুধু ভালোবাসতাম, যে মানুষটাকে ভালোবাসতাম সে ভালোবাসতো না, সে শুধু আমাকে ব্যবহার করতো। লিমা, আমি আপনার এই কথাগুলোর উত্তর আমি দিয়ে দিয়েছি। আপনার বয়স মাত্র 22। আপনি প্রথম যে বিয়েটা করেছিলেন 16 থেকে 18 বছর বয়সে, এবং সেই বিয়েটাও কিন্তু খুব অল্প বয়সী হয়েছিল। এবং এই 22 বছরের জীবনে এই ভুলগুলি বেশি হয়, বিশেষ করে সবচেয়ে বেশি ভুল করা মেয়েরা ইমোশনালি বেশি ভুল করে। হ্যাঁ, তাদেরকে খুব সহজে ইমোশনালি ব্ল্যাকমেল করা যায়। তো সেই জায়গাটা থেকে আমি মনে করি যে আপনার বয়সটা অনেকখানি সাপোর্ট করাচ্ছে আপনাকে। তো আমি মনে করি নেক্সট টাইম আপনি এই জিনিসগুলো করবেন না, আপনার অভিজ্ঞতাকে কাজে মাধ্যমে। জীবনে কোনো জিনিসই ফেল না নয়, আপনার জীবনে যে দুর্ঘটনা ঘটে গেছে সেই দুর্ঘটনাকে মনে করে আপনি যদি আর ওই জায়গায় দাগান তাহলে আপনি সামনে গাইতে পারবেন। এই দুর্ঘটনা থেকে অভিজ্ঞতা নিয়ে সামনের দিনগুলো সুন্দর করেন। হ্যাঁ, এবং সেটা সম্ভব। আপনি তো নিশ্চয়ই ধর্মভীও একজন মানুষ, যে ধর্ম পালন করেন, তো সৃষ্টিকর্তার কাজে জীবনগুলো করছেন সেগুলো মাপ চাইবেন, এবং একই সাথে আপনি নিজের জীবনটাকে সুন্দর করার জন্য ঠিক আছে আপনি একটু জিরো থেকে শুরু করেন না, নিজের কোনো রকম 2 বেলা 3 বেলা খেয়ে পরে বাঁচার একটা অবলম্বন তৈরি করে, এটা আপনার জন্য খুব কঠিন কোনো কিছু নয়। ঢাকা শহরে আপনি গদিন যাবার ঢাকা শহরে আছেন, কত সালে এসছেন? 12 সালে। 2012 সালে এসছেন, আজকে 9 বছর হয়েছেন। 9 বছর ঢাকা শহর দেখার পর যদি আপনি নিজের জায়গাটুকু, নিজের অন্যের ব্যবস্থাটুকু না করতে পারেন, খাওয়ার রাস্তাটুকু না করতে পারেন, তাহলে আপনার গ্রামেই ফিরে দেওয়া উচিত, পরিবারের কাছে ফেরা উচিত, যত কঠিনই হোক না কেন। আমি মনে করি তাহলে ঢাকা শহরের জন্য আপনি উপযুক্ত, কিংবা আপনি ঢাকা শহরের জন্য উপযুক্ত নয়। কখনই মানুষের দ্বারদাক্ষিণে নির্ভর করুন না। প্রিয় দর্শক এবং শ্রদ্ধা, আমরা গল্পটা আজ শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। এই লিমা থেকে আমাদের শেখার জায়গাটা এটাই, পরিবার চ্যুত হওয়া কখনোই বেটার কোনো সাজেশন না। থ্যাংক ইউ সো মাচ।